কোশ্চেন পড়ার আগেই যেটা গুপ্তার, এটা ইএসসি, এটা এসএসসি জেই, এটা আরআরবি, এটা এক্সচেঞ্জারে এসেছিল, তাহলে একদম পুরো ছড়িয়ে ছ হয়ে যাবে। তোমার তো জেনে লাভ কি শালা কোথাকার কোশ্চেন? তুমি কোশ্চেনটা পড়ো, উত্তর করো। কোথাকার কোশ্চেন তুমি জেনে কি করো? বেসিক জায়গায় কিন্তু বারবার বলছি গৌরব, এগুলো বহু বছরকার কথা, আজকে নতুন বলছি না। কোশ্চেন পড়তে না পড়তে কমপ্লিট হয়নি কোশ্চেন পড়া, আগে মাথায় স্ট্রাইক করছে গুপ্তার। এবার যদি কোশ্চেনটা পড়ার সময় স্ট্রাইক করে যায় এটা গুপ্তার, তাহলে অবভিয়াসলি অ্যান্সারটাও পড়বে গুপ্তার, ব্যাস মারা গেল। ফার্স্টে কি ছিল আমাদের? সয়েলের মক টেস্ট 1, 25 মার্কস, মানে 25 কোয়েশ্চেন ছিল, 50 মার্কস, তাই তো? ঠিক করলে +2, ভুল করলে -1। ইন্ট্রো এবং ক্লাসিফিকেশন যেটুকু আমরা পড়েছিলাম সেইটুকুর উপর বেস করে এই মকটা দেওয়া ছিল। চলে আসি প্রথম কোশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমি তো বলবো, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে তাহলে তখন সে রেজ হ্যান্ড করবে ওই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য। ওকে, চালু করি। বেশ, দেখো প্রথম কথা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপ অফ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার। তাহলে প্রথম কথা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েলের কথা বলছে এবং বাই গ্লেসিয়ার। তাহলে এক এক করে যদি আমরা দেখি লোয়েস্ট, তাহলে এটা কি হবে? এটা বাই এয়ার, ট্রান্সপোর্টেড বাই এয়ার, বা একে বলবো এওলিয়ান, তাই তো? আচ্ছা, টালুস, এটা কলুভিয়াল সয়েল, বাই গ্র্যাভিটি আমরা বলতে পারি যে বাই গ্র্যাভিটি যেটা আসছে তার মানে কলুভিয়াল। আচ্ছা, তারপরে আসছে দেখো ড্রিফট। এই যে ড্রিফট, এটা মানে হচ্ছে যে আমার ড্রিফটের মধ্যে আবার কিছু গল্প লুকিয়ে আছে। দেখো আগের দিনে ক্লাস করাবার সময় আমি বলেছি আগে যে একটা কোশ্চেন করালাম, তখন মনে আছে সেই ওয়াটার ফর্মড সয়েল এরকম কিছু ছিল। তো সেখানে কিন্তু ধরো মেরিন সয়েল, সেটা ওয়াটার ফর্মড, আবার যদি বলি যে তোমার ল্যাকুস্ট্রিন সয়েল, সেটা ওয়াটার ফর্মড, আবার অ্যালুভিয়াল সয়েল অলসো ওয়াটার ফর্মড। তাহলে তখন অল অফ দ্য মারছিলাম, ব্যাপারটা বুঝে দেখো। তাহলে ছিল ওটা ওয়াটার ফর্মড। আরেকবার কি বলেছি যে বাই রানিং ওয়াটার, যদি বলে ট্রান্সপোর্টেড বাই রানিং ওয়াটার, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন অ্যালুভিয়াল বা অ্যালুভিয়াম যেটা পাবো সেটা চয়েস নেব। রানিং ওয়াটার যদি বলে ট্রান্সপোর্টেড বাই রানিং ওয়াটার। আর গ্লেসিয়ারের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এইটা বাই আইসও হতে পারে, যে হিমবাহ থেকে একটা বরফের টুকরো ভেঙে পাহাড়ের উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, তার সাথেও কিছু নুড়ি পাথর বালি যা ছিল সেগুলো সব একসাথে বরফের সাথে যাচ্ছে, এটা বাই আইসও হতে পারে। আবার এই আইসটা গলে গিয়ে যে জলটা সেইটাও হতে পারে। ব্যাপারটা মজারটা দেখো, আইস মেল্টিং যদি ওয়াটার এইটার দ্বারা ট্রান্সপোর্টেড বলে, তাহলে কিন্তু আবার অ্যালুভিয়াল মেরে দিলে হবে না, তাহলে তখন কিন্তু আমাকে আবার গ্লেসিয়ার মারতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখার আছে। সহজ কোশ্চেন, জানা জায়গা, কিন্তু যদি ঠিকঠাক ফোকাস না করি কোশ্চেনটা গন্ডগোল হয়ে যাবে। কি বললাম মনে থাকবে? বাই রানিং ওয়াটার বললে অ্যালুভিয়াল, ওয়াটার ফর্মড বলছে যখন, তখন মেরিন, অ্যালুভিয়াল, তারপরে ল্যাকুস্ট্রিন, এগুলো সব হবে। আবার যখন বলছে বাই আইস, তখন তো তুমি গ্লেসিয়ার মারবেই। কিন্তু যদি বলছে যে ওয়াটার মেল্টিং ফ্রম আইস, এইটার দ্বারা ট্রান্সপোর্টেড হচ্ছে বাই রানিং ওয়াটার, কিন্তু সেই ওয়াটারটা কিরকম? সেইটা হচ্ছে আইস মেল্ট হয়ে যে ওয়াটারটা হয়েছে সেইটার দ্বারা বাহিত হয়ে তৈরি হচ্ছে, তাহলে তখনও কিন্তু ড্রিফট মারতে হবে, তখন অ্যালুভিয়াল মারলে হবে না। জাস্ট রানিং ওয়াটার অ্যালুভিয়াল বা অ্যালুভিয়াম, ঠিক আছে? আইস মেল্ট হয়ে যে ওয়াটার সেইটার দ্বারা পরিবাহিত হচ্ছে বা আইসের দ্বারা পরিবর্তিত, তাহলে দুটো ক্ষেত্রেই ড্রিফটে যাও, ঠিক আছে? তাহলে ড্রিফট এইটাই ছিল আমাদের গ্লেসিয়ার, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ডিউনস অ্যান্ড অলসো এওলিয়ান, ঠিক আছে? এটা নিশ্চয়ই সবাই পেরেছে। তো এই কোশ্চেনটার মধ্যে কোনো অসুবিধা নেই, তো এই জিনিসটা মনে রাখবো। একের সি কারেক্ট বলেছে। চলো দুয়ে বলো, বলছে ফর প্রপার ফিল্ড কন্ট্রোল। তাহলে প্রথম কথা হচ্ছে ফিল্ড টেস্ট। প্রথম কথা কি উঠে এলো? ফিল্ড টেস্ট। হুইচ অফ দ্য ফলোইং মেথডস ইজ বেস্ট সুইটেড ফর কুইক ডিটারমিনেশন। তাহলে কুইক ডিটারমিনেশন কিসের? ওয়াটার কন্টেন্ট। তাহলে তিনটে জিনিস, ফিল্ডে টেস্ট, কুইক ডিটারমাইন হবে ওয়াটার কন্টেন্ট। তাহলে কি মারবো? এক কথায় কি মারবো? ক্যালসিয়াম কার্বাইড, তাই না? এই দুটো অলসো ফিল্ড মেথড, এই দুটো অলসো ফিল্ড মেথড, কিন্তু এখান থেকে আমরা রাফ ভ্যালু পাই। কি পাই? রাফ বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। ঠিক আছে, রাফ আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। আর এটা তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে তোমার
এক কথায় বলবো যে বেস্ট মেথড। 2 নম্বর বলবো এটা হচ্ছে ল্যাব টেস্ট, অ্যাপ্লিকেবল ফর অল সয়েল। তো এটা আমার মনে হয় ব্যাখ্যা করার মতন আর কিছু নেই, এটা আমাদের পড়ানোর মধ্যে থেকে ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, স্কিপ করে যাই তাহলে, দুয়েরটা হয়ে গেছে, দুয়ের ডি। ঠিক আছে, কোয়েশ্চেন পড়ার সময় আমার কোন কোন পয়েন্টগুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে, আন্ডারলাইন করছি, সেই জায়গাগুলো অলসো খেয়াল করবে সলিউশনের সময়। স্টোকস ল ভ্যালিড অনলি ইফ দ্য সাইজ অফ পার্টিকেল ইজ, তাহলে এই যে স্টোকস ল আমরা কাহিনী গল্প পড়ছিলাম যে সেটলিং ভেলোসিটি, হ্যাঁ তখন পড়লাম G/18 এস, মানে এটাই জি, ক্যাপিটাল জি না ধরে এস ধরেছি স্পেসিফিক গ্র্যাভিটি, কারণ বলেছি অলরেডি জি আছে, তাহলে S-1 আর d²/μ। তাহলে এই যে স্টোকস ল এর যে সেটেলমেন্ট ভেলোসিটি অফ সেটেলমেন্ট বা সেটলিং ভেলোসিটি, সেইটা কার কার উপর ডিপেন্ড করছে সেগুলো আমরা পড়েছি অলরেডি। এবার এখন জিজ্ঞেস করছে যে এই যে স্টোকসের যে লটা, এইটা খাটবে তখনই যখন বলছে যে এই যে পার্টিকেলগুলো, ধরো আমার একটা জার আছে, তাহলে এখানে বিভিন্ন সাইজের পার্টিকেল আছে, তাহলে যদি আমরা দেখি যে কোন সাইজের পার্টিকেলগুলো এই স্টোকস ল মেনে সেটেলড হবে, কোনগুলো, সেইটারই ভ্যালিড রেঞ্জ চাইছে। তাহলে ভ্যালিড রেঞ্জ কত? পয়েন্ট, দেখো ক্লের নিচে কি চলে যাবে? কলয়েড। অন্য কোশ্চেন আছে সেখানে আমি বলবো। তাহলে আমাদের আইএস ক্লাসিফিকেশন অনুযায়ী যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে যে মিনিমাম সাইজ অফ ক্লে, ভেবে দেখো, মিনিমাম সাইজ অফ ক্লে, তাই তো, মিনিমাম সাইজ অফ ক্লে। তাহলে 0.0002 এটা হচ্ছে আমার মিনিমাম সাইজ অফ ক্লে। ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে কত? 0.002। কিন্তু এখানে বলছে 0.2, তার মানে 0.2 মানে কার রেঞ্জে যাচ্ছে? দেখো 0.075 হলে সিল্ট হতো, মানে ফাইন স্যান্ডের লাস্ট বা সিল্টের ম্যাক্সিমাম। তাহলে তার থেকেও বড় আছে 0.425, অত দূর আসছে না? আসছে না। তাহলে 0.425 যাচ্ছে না, ভেবে দেখো বিষয়টা। 0.075 থেকে 0.425, এটা কি? 0.002 to 0.002 এটা ক্লে, 0.002 থেকে 0.075 এটা হচ্ছে সিল্ট, এবার 0.075 থেকে 0.425 এটা কি? ফাইন স্যান্ড। তাহলে ব্যাপারটা বুঝে দেখো যে ফাইন স্যান্ডের ম্যাক্সিমাম সাইজ কত? 0.425। তাহলে এখানে যেটা নিচ্ছে 0.2, তার মানে এইটা কিন্তু ফাইন স্যান্ডের ম্যাক্সিমাম সাইজ নয়, তার মানে এটাকে আমরা কি বলবো? ভেরি ফাইন স্যান্ড। অ্যাকচুয়ালি কি বলবো? ভেরি ফাইন স্যান্ড। যে কারণ ফাইন স্যান্ডের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 0.425 mm, তাহলে 0.4, এখানে 0.2, তাহলে এটা কি বলবো? এটা হচ্ছে ভেরি ফাইন স্যান্ড, ভেরি ফাইন স্যান্ড। তাহলে এর মাঝখানে কে আছে? দেখো এখানে ক্লে পেলাম, এখানে ভেরি ফাইন স্যান্ড পেলাম, মাঝে কে থাকছে? সিল্ট। তাহলে এই কয়েকটা জিনিসেরই এই স্টোকস ল এর যে অ্যাপ্লিকেশন, যেখানে আমরা সেডিমেন্টেশন অ্যানালিসিস দেখছি, তাহলে সেইটা পসিবল কার কার? তাহলে এক হচ্ছে ক্লে, দুই হচ্ছে সিল্ট, তিন হচ্ছে ভেরি ফাইন স্যান্ড। তাহলে এই তিনটে পার্টিকুলারই শুধুমাত্র এই স্টোকস ল এর দ্বারা যে সেটলিং ভেলোসিটি আমরা পাচ্ছি, এর মধ্যে থেকে যে এগুলোকে আমরা আলাদা করছি, সেডিমেন্টেশন অ্যানালিসিস করে আমরা যে ডায়া দেখছি যে কত mm সাইজ, এটা বের করছি এখান থেকে, যে সেটলিং ভেলোসিটি থেকে আমরা সাইজ বের করছি, তাহলে এই গ্রেন সাইজটা আমরা বের করতে পারবো এই রেঞ্জে। ক্লে, সিল্ট, ভেরি ফাইন স্যান্ড। 0.002 মানে ক্লের মিনিমাম সাইজ, সেখান থেকে ম্যাক্সিমাম সাইজ অফ ফাইন স্যান্ড অবধি যাচ্ছি না, তার আগেই থেমে যাচ্ছি। ঠিক আছে, বেশ, এইটা গেল প্রথম কথা। এবার দেখো স্টোকস ল যদি আমরা এখানে খাটাতে চাই তাহলে কি হতো? তো মিনিমাম সাইজ অফ ক্লে যেহেতু, তার মানে যদি সাইজটা লেস দেন আবার ওই মিনিমাম সাইজ অফ ক্লে হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি কলয়েডকে রিপ্রেজেন্ট করছে। কলয়েডসকে রিপ্রেজেন্ট করছে। এবার কলয়েডে কি হয়? ব্রাউনিয়ান মোশন হয়। ব্রাউনিয়ান মোশন মানে কি? মানে ধরো এই পার্টিকেলটা যদি এত ক্ষুদ্র হয় যে যেটা কিনা ক্লে সাইজের মিনিমাম সাইজের থেকেও ছোট, তখন এ হয়তো সেটেলড হতে চাইবে, পাশে আর একটা পার্টিকেল ধাক্কা দেবে। তুমি কখনো দেখবে এটা ব্রাউনিয়ান মোশন তুমি বুঝতে পারবে। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে সকালবেলায় যখন রোদ ওঠে, তুমি বিছানা বালিশ থেকে এখন উঠছো, এখন শীতকাল, এখন ভালো বোঝা যাবে, এখন ডাস্টের পরিমাণ বেশি। সকালে যখন যে ঘরটায় তোমার রোদ ঢোকে, তুমি তখন একটা কাজ করবে, একটা সরু একটা লাঠির মতন কিছু নিয়ে বা কিছু একটা দিয়ে বালিশ বা তোষকের মধ্যে বা যে লেপ টেপ ঢাকানো তার মধ্যে মারবে, যেটা রোদটা আসছে সেইটার বিমটা, লাইট বিমটার মধ্যে যেন ডাস্টগুলো দেখা যায়। সেরকম জায়গায় মারলেই তুমি দেখবে যে এদের কিন্তু পার্টিকুলার কোনো
গতি নেই যে এরা প্রত্যেকে নিচের দিকে সেটেল ডাউন হবে, না এরকম নয়। কেউ এইদিকে যাচ্ছে আর একটা পার্টিকুলার সাথে ধাক্কা খেয়ে ওইদিকে চলে গেল, আরেকটা এদিকে যাচ্ছে আর একটা সাথে ধাক্কা খেয়ে আবার এদিকে চলে গেল, আর একটা ধাক্কা খাচ্ছে এদিকে, মানে র্যান্ডম মোশন এদের। তো এইটা রবার্ট ব্রাউন ফার্স্ট করেছিল বলে ব্রাউনিয়ান মোশন তার অনুযায়ী, তার অবজারভেশন অনুযায়ী। তো আমাদের অত জানা দরকার নেই। যদি বলে যে লেস দেন 0.0002 এই সাইজে যদি আমরা স্টোকস ল করতে চাই তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে আমরা ব্রাউনিয়ান মোশন দেখতে পাবো, ব্রাউনিয়ান মুভমেন্ট বা মোশন যা বলবে এইটা দেখতে পাবো, এবং এতে কোনো নির্দিষ্ট দিকে যে এর গতি হবে তা নয়। একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে ধাক্কা খেয়ে দেখবে ওই ধূলিকণাগুলো কেমন উড়ে বেড়াচ্ছে। তো বাতাসের ধূলিকণার যে কন্ট্রাস্ট সেইটা এইখানে তোমাকে লিকুইডের মধ্যে বুঝতে হবে, যে লিকুইডের মধ্যে এমন পার্টিকেল যেটা হচ্ছে ক্লের মিনিমাম সাইজের থেকেও ছোট, তার মানে কলয়েড যদি লিকুইডে থাকে তাহলে সেটা সেটেলড হবে না। যেমন ধরো ভাতের মার, ভাতের ফ্যান যেটা বলি আমরা, হাঁড়িতে ভাত হলো, তুমি ফ্যান গাললে দিয়ে যেটা তোমার নিচের কন্টেনারে পেলে সেই লিকুইডটাতে কোনোদিনই ওই ভাতের পার্টিকেলগুলো সেটেল ডাউন হয়ে গিয়ে উপরের জলটা স্বচ্ছ আর নিচেরটা মোটা এরকম হয় না। পুরো জিনিসটা একটা অস্বচ্ছ একটা মিডিয়াম হিসাবে থেকে যায় না? তো সেই রকম জিনিস হয়ে যাবে এর ক্ষেত্রে। আর যদি গ্রেটার দেন 0.2 mm হয়ে যায়, মানে ভেরি ফাইন স্যান্ডের থেকে যদি বড় হতে শুরু করে, মানে ফাইন স্যান্ডের ম্যাক্সিমাম সাইজের দিকে যাচ্ছে, তখন এখানে কি হবে? এখানে টার্বুলেন্স তৈরি হয়। যাই হোক, তো কেন এই দুটো হবে না এবং কেন মাঝেরটা হচ্ছে সেটার জন্য বললাম, এত কিছু জানার দরকার নেই। স্টোকস লর ভ্যালিডিটি যদি বলে তাহলে আমি মনে রাখবো যে ক্লে, সিল্ট এবং ভেরি ফাইন স্যান্ড, অর্থাৎ 0.0002 mm থেকে 0.2 mm, এইটা হচ্ছে আমার স্টোকস লয়ের ভ্যালিড, মানে স্টোকস ল খাটবে এই রেঞ্জের পার্টিকেলের জন্য। ঠিক আছে, তাহলে সি এর অ্যান্সার নেব। 3-এর সি, 4-এর উফ। ইন হাইড্রোমিটার অ্যানালিসিস ফর এ সয়েল মাস কি বলছে দেখো, কারেকশন চেয়েছে, তাহলে আমরা ফার্স্টে কি জানি, আমরা সেটা লিখবো তো নাকি? TTMD প্লাস মাইনাস, তাহলে TTMD প্লাস মাইনাস বোথ অ্যাডিটিভ বাদ দিয়ে দাও, বোথ সাবট্রাকটিভ বাদ দিয়ে দাও, M পজিটিভ, D নেগেটিভ, হ্যাঁ ব্যাস সি মেরে দাও, আর কিছু ভাবার নেই। ঠিক আছে, 4-এর সি। ঠিক আছে, চলো 5-এ এসো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? ঠিক আছে, আমাদের কারেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করবো প্রথমে এই ধরনের কোশ্চেনে, যে আমরা একটা স্টেটমেন্ট পড়বো অপশনে, এবং তার পাশে সেটা কারেক্ট অর ইনকারেক্ট বা ট্রু অর ফলস লিখে রাখবো। ঠিক আছে, তাহলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট কার কথা বলছে? সিইউ রিপ্রেজেন্টস দ্য, সিইউ কি করে? রিপ্রেজেন্ট দ্য শেপ অফ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। না, শেপ অফ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা করে সেটা হচ্ছে সি নামের মধ্যেই আছে, কার্ভেচার, তাই না? কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার শেপটাকে, আর সিইউ কি বোঝাচ্ছে? রেঞ্জ বোঝাচ্ছে, পার্টিকেল সাইজ রেঞ্জ কতটা সেইটা বোঝায়। ঠিক আছে, পার্টিকেল সাইজ রেঞ্জ বোঝায়। যেমন সিইউ লেস দ্যান 5 বললে পুয়ারলি গ্রেডেড বুঝবো, সিইউর ভ্যালু 5 থেকে 10-এর বা 5 থেকে 15-এর মধ্যে বললে মিডিয়াম গ্রেডেড বুঝবো। যদি সিইউর ভ্যালু মোর দ্যান 10 বা মোর দ্যান 15 বলে তাহলে সেই ক্ষেত্রে ওয়েল গ্রেডেড বুঝবো। তাহলে এইখানে আমরা যে পার্টিকেল রেঞ্জ রয়েছে তাহলে পুয়ারলি গ্রেডেড কি মিডিয়াম গ্রেডেড কি ওয়েল গ্রেডেড সেইটা আমরা জানতে পারছি সিইউ থেকে। শেপ জানা যাচ্ছে সিসি থেকে, তাহলে এটা ফলস বা ইনকারেক্ট। ঠিক আছে, আইএনসি লিখলাম, ইনকারেক্ট। ফর এ ওয়েল গ্রেডেড সয়েল বোথ ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট মানে সিইউ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার আর নিয়ারলি ইউনিটি, মানে সিইউ বলছে প্রায় 1-এর কাছাকাছি, সিসিও বলছে 1-এর কাছাকাছি। কিসের জন্য বলছে? ওয়েল গ্রেডেড সয়েলের জন্য। দেখো, ওয়েল গ্রেডেড সয়েলের জন্য সিসির ভ্যালু বিটুইন 1 to 3, তাহলে এইটা আমরা নিতে পারি, মানতে পারি। তাও কিন্তু ওয়েল গ্রেডেড সয়েলের সিইউর ভ্যালু এখন কি বললাম? গ্রেটার দ্যান 10 বা গ্রেটার দ্যান 15 হতে হবে, তাই এটা নিয়ারলি ইকুয়েট হবে না। তাহলে একটা পার্ট অ্যাটলিস্ট ইনকারেক্ট, তাহলে পুরো সেন্টেন্সটা ইনকারেক্ট। আচ্ছা, এই সয়েল ইজ সেড টু বি ওয়েল গ্রেডেড, আবার বলছে ওয়েল গ্রেডেড ইফ ইট হ্যাজ মোস্ট অফ দ্য পার্টিকেলস অফ অ্যাবাউট সেম সাইজ। না, সবাই যদি সেম সাইজ হয় তাহলে সেইটা তো হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড বা পুয়ারলি গ্রেডেড হয়ে যাবে, তাই না? সবাই নিয়ারলি সেম সাইজ বলছে, তাহলে গ্রেডেড হবে ইউনিফর্মলি বা পুয়ারলি।
যদি এক্স্যাক্ট সেম সাইজ বলে দিত তাহলে ইউনিফর্ম সাইজ বলতাম, কিন্তু তাকে অ্যাটলিস্ট ওয়েল গেটেড বলছি না, তাই না? যে মোস্ট অফ পার্টিকেল অ্যাবাউট সেম সাইজ, তাহলে সেটা পুয়ারলি গেটেড হয়ে যাবে, তাহলে অলসো ইনকারেক্ট। তাহলে কোশ্চেন চেয়েছিল কি হুইচ স্টেটমেন্টস আর কারেক্ট? একটাও কারেক্ট নয়, নান অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট। হ্যাঁ, এইটাই সব থেকে, এইটা কারেক্ট, এইটা কারেক্ট, যে উপরের একটাও ঠিক নয়, এইটাই কারেক্ট। পাঁচের ঠিক আছে সবার? ঠিক আছে তো? পাঁচেরটা ঠিক আছে, পাঁচের ডি। বেশ, চলো সিইউ কি বলছো কাকা? সিইউ মাচ গ্রেটার দেন 6? না, সেটা তো ওয়েল গেটেড স্যান্ড না ওয়েল গেটেড গ্যাভেল বলছি, সেটা তখন 6-4-এর কেসটা। হ্যাঁ, এখন আমাকে যেটা বলছে ওয়েল গেটেড সয়েল, ওয়েল গেটেড সয়েলের কথা বলছে, তাহলে সেইটার জন্য সিইউ কিন্তু মোর দ্যান 10 বা মোর দ্যান 15। ওই যে বললাম যে 5, 10, 15 রেঞ্জে কোশ্চেন দেয়, অথবা 5 থেকে 15, মোর দ্যান 15 রেঞ্জে দেয়, সেটা যেটা দেবে। তাহলে 4-6 যে কেসটা বলছো সিইউ, সেটা ওয়েল গেটেড স্যান্ড বা গ্যাভেলের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? ওয়েল গেটেড সয়েল যখন বলছি, সিইউ গ্রেটার দেন 10 বা গ্রেটার দেন 15 এরকম ভ্যালু আসবে। তাহলে ডি হলো 5-এর চয়েস। ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট অফ সয়েল ইজ, দেখো সিইউ মানে কি? তার মানে সিইউ মানে D60/D10, আমাকে সেটাই চেয়েছে। ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট বলতে সিইউ কথা বোঝানো হচ্ছে। তাহলে যদি আমি ধরো আমার এখানে 100 গ্রাম আমি সয়েল নিয়েছি, তাহলে তার মধ্যে কিরকম এরকম কিছু পার্টিকেল আছে, যেটা কিনা আমার এই ফার্স্ট যে সিপ নিয়েছি সেইটার মধ্যে ধরো আমার রিটেন হয়ে গেছে, ঠিক আছে? এটা কত পার্সেন্ট? 40%। তবেই বলছি যে 60% তার মানে এর ভেতর দিয়ে পাস করে গেছে। তাহলে এর ভেতর দিয়ে 40% রিটেন হলো, 100 গ্রামের 40% 40 গ্রাম রিটেন হয়েছে এখানে। দ্যাট ইজ ইকুয়াল হচ্ছে 40% অফ কার 100 গ্রাম, তার মানে হচ্ছে 40 গ্রাম রিটেন হয়ে গেছে এইটা। তাহলে 60% যদি পাস করে যায়, তার মানে এই সিপ সাইজটাই যে কত বাই কত, এই সিপটাই হচ্ছে কি D60 কে ইন্ডিকেট করছে। তাহলে এইটাই হচ্ছে আমার D60 সাইজ, যা হোক একটা হবে। এবার এখান থেকে 60% অফ কি 100 গ্রাম পাস হয়ে গেছে, তার মানে 60 গ্রাম পাস করে গেছিল। এবার আবার দেখা যাচ্ছে যে নিচে আর একটা সিপ এরকম পেয়েছি, যে যার মধ্যে এখান থেকে পাস করবে হচ্ছে 10%, কার 10% অফ 100 গ্রাম, তার মানে কত? তার মানে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম কোথায় পড়বে? এসে সলিড কন্টেনারে পড়ছে। এখানে কি আছে? ডাস্টি পার্টিকেল, বা যেটা সব থেকে ফাইনার পার্টিকেল, যেটা এই স্যাম্পেলের মধ্যে সব থেকে ফাইনেস্ট যে পার্টিকেল, সেটা এসে এখানে এই প্যানের মধ্যে জমা হয়েছে। তাহলে এইখানের মধ্যে কত? এটা তো পাস হয়ে গেছিল, পাস করে গেছিল এটা কোথা থেকে? এখান থেকে। কিন্তু এখানে রিটেন কত হলো? তাহলে এখানে রিটেন হলো এখানে যে এই যে 60 গ্রাম এসেছিল তার মধ্যে আরো 10 গ্রাম নিচে গেছে, তাহলে এখানে রিটেন কত হয়েছে? এখানে হয়েছে 50 গ্রাম, 50 গ্রাম রিটেন হয়েছে। তাহলে আমরা তো রিটেন দেখি না, আমরা কি দেখি? পার্সেন্টেজ পাসিং দেখি। তাহলে পাস হয়ে যাচ্ছে 60% অফ 100 গ্রাম, তাহলে সেটাকে বলছি D60 সাইজ। এইখানে যে সিপটা ছিল আমার, সেইটা অবভিয়াসলি ওর থেকে স্মলার হবে, কারণ এই যে সিপটা দিয়ে যেটাতে আমার 40 গ্রাম রিটেন হলো আর 60 গ্রাম গলে গেল, তার মানে এর থেকে যদি আমি ছোট সিপ নিই তবেই তো সেখানে আরো কিছু রিটেন পাবো। যদি এর ইকুয়াল হতো এটা, কিংবা এর থেকেও যদি বড় হতো, তাহলে তো এখানে কোনো রিটেনই থাকতো না, তাহলে 10% ফাইনারও হতো না তখন কেসটা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার যে সিপ সাইজটা রয়েছে সেইটার মধ্যে দিয়ে যেহেতু 10% অফ 100 গ্রাম এগেন কি হচ্ছে? পাস করছে। তাহলে এখানেও পাস নিচ্ছি, এখানেও পাস নিচ্ছি, এখানে 60%, D60। এই যে সিপ সাইজটা পেলাম, এইটা কত? এটা হচ্ছে D10। তাহলে যদি আমরা একটা মিক্স সয়েল দেখি, যে যেখানে আমার বড় মাঝারি ছোট মিক্স আছে, সেখানে তো অবভিয়াসলি D60 গ্রেটার দেন D10 হবে। কিন্তু যদি এরকম হতো যে একই সাইজের 100টা স্যাম্পেল নিয়েছি, 100টা মার্বেল নিয়েছি, তাহলে 60% যে সিপ দিয়ে পাস করতো, সেখান দিয়ে 1 to 100% সবাই পাস করতো, মানে একটা তো ফিক্স সাইজ সবার। তাহলে সেইটার ক্ষেত্রে তখন D60, D30, D10 এগুলো সবই কি হয়ে যেত? সেম সাইজ হয়ে যেত। তাহলে যখন সিইউ
ভ্যালু বের করছি, তাহলে আমরা এখানে লিখবো কি, যে এখানে যে D60 যে ভ্যালুটা হবে, তার মানে এই D60 কি ভ্যালু আমি এখানে বসাবো, সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল D10। D60টার ভ্যালু কি হয়, ভ্যালু হয় হচ্ছে গ্রেটার হতে পারে D10 এর, যেমন এখানে হলো D10 এর থেকে D60 গ্রেটার সাইজ, যে যদি এটা 2 mm সাইজ হয়, ধরো এটা 0.425 বা এটা 1 mm, এটা 0.425 mm এরকম, তাহলে এখানে D60 তো অবভিয়াসলি গ্রেটার দেন D10 হচ্ছে। যদি বললাম যে সেম সাইজ হতো, তাহলে সেই ক্ষেত্রে D60 আর D10 সেম সেম হতো, তাহলে তখন D60 ইকুয়াল D10 হতো। তাহলে এইটা বাই নিচে যেমন D10 থাকছে এটা থাকবে। তাহলে যদি এবার D60 ভ্যালুটা মোর দেন D10 হয়, মানে এই উপরেরটা যদি খাটে, তাহলে CU কি হবে, তখন গ্রেটার দেন 1 হবে। আর যদি D10 এর সমান হয়ে যায় D60টা, তাহলে D10 বাই D10, তার মানে তখন সমান 1 হবে। তার মানে CUর ভ্যালু অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 1, ঠিক আছে, ইকুয়াল টু গ্রেটার দেন 1 অলওয়েজ, ঠিক আছে। পরেরটাই যাই, পরে কোশ্চেনে যাই। এগুলো সবাই রিমাইন্ড করতে পারছো আশা করি, কেউ কিছু বলবে? শিওর? অনিন্দ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটা কথা বলবেন? হ্যাঁ ধরুন স্যার, আপনি স্যার যে এক্সাম্পলটা দিলেন তাতে 100 গ্রাম স্যাম্পল নিয়েছিলেন, প্রথম সিপটা দিয়ে ধরুন 60 গ্রাম পাস করে গেল। এবার যে সিপটা দিয়ে 60 গ্রাম পাস করছে সেটাকে স্যার এর মতো ধরুন একটা দিয়ে ধরুন 40 গ্রাম পাস করলো, একটা দিয়ে 30 গ্রাম পাস করলো, তারপরটা দিয়ে আবার 30 গ্রাম পাস করলো, আর একদম লাস্টেরটা দিয়ে ধরুন 10 গ্রাম পাস করলো, তাহলে সবকটা যোগ করে 100 হচ্ছে। তাহলে এর মধ্যে কি স্যার এই 40, 30, 30 আর 10, তো এর মধ্যে তো স্যার D60 কিছু পাওয়া যাবে না? না না, আমার তো 60% পাস হবে। দেখো আমি প্রথম দিনে কি বলেছি গ্রাফ পড়ানোর সময়, যে প্রথম কথা হচ্ছে এরকম বিভিন্ন মাপের সিপ আমরা কিন্তু ম্যানুফ্যাকচার করি না। প্রথম কথা, কিছু টেস্টের জন্য কিছু স্ট্যান্ডার্ড সিপ করা আছে, সেই স্ট্যান্ডার্ড সিপ কটা দিয়েই ওই অ্যানালিসিসটা হবে। অ্যানালিসিসটা হয়ে যাওয়ার পরে আমরা গ্রাফ ড্র করব। গ্রাফ থেকে আমরা বেসিক্যালি দেখছি যে 60% ফাইনার যদি হতো, তাহলে সেইটার সিপ সাইজ বা ডাই অফ পার্টিকেল কত হতো, সেইটাকে আমরা D60 ধরি। আর 10% ওই গ্রাফ থেকে আমরা দেখবো যে এগেন 10% ফাইনার, সেইটা কত ডায়ার পার্টিকেল বা কত সিপ সাইজ দিয়ে পাস হতো, সেইটা আমরা গ্রাফ থেকে পাই। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা D60 D10 পাই না, কিন্তু আমি সহজে এক্সাম্পলটা বোঝাবার জন্য বললাম যে যদি আমি 100 গ্রাম সয়েল নিই, ধরে নিচ্ছি যে এটা এমন একটা সিপ যার মধ্যে দিয়ে 60% পাস হয়ে গেছে, তাহলে এটাই তার D60। আর এমন একটা সিপ যেটার মধ্যে দিয়ে ওই টোটাল স্যাম্পেলের 10% পাস হয়েছে, সেটা তার D10। তাহলে অবভিয়াসলি আমি দেখে বুঝতে পারছি যে D60 গ্রেটার দেন D10। এবার যখন এটা মিক্স সয়েল না হয়, মানে ওয়েল গ্রেডেড যদি না হয়, যদি এটা আমার সেম সাইজ পার্টিকেল হতো, তাহলে একটা যে কোনো সিপ দিয়ে যদি একটা মার্বেল পাস হয়ে যায়, সেম সাইজের 100টা যদি মার্বেল থেকে সবাই পাস হয়ে যাবে, তাহলে ইউনিফর্ম সাইজে আমরা ভার্টিক্যাল লাইন পেয়েছিলাম, মনে আছে? তাহলে সেইটার ক্ষেত্রে তখন D60 D10 যেহেতু সেম ভ্যালু, তাহলে তখন মানে CU1 কখন হতে পারে, CU1 আমরা কখন, দেখো MCQ পড়েছো, দেখো মনে করো CU সমান 1 কখন হয় বলো? সেম সাইজ পার্টিকেল, ইউনিফর্ম সাইজ, সেম, একমাত্র সেম সাইজ পার্টিকেলই হবে। তাহলে CU1 হচ্ছে কি করে, কারণ ওর D60 আর D10 সমান সমান ভ্যালু, যে যেটা দিয়ে 60%, যে মানে একটা পাস হলে 100টা ওর মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে, মানে D1 টু D100 যদি থাকতো, তাহলে সেগুলো সব ভ্যালু সেম, তাহলে D60 সমান D30 সমান D10 হয়ে গেছে। আর ওয়েল গ্রেডেড হলে আমরা CUর ভ্যালুটা পাচ্ছি ওখানে কত, দেখো মোর দ্যান 10, কখনো বলছি 5 থেকে 10, কখনো বলছি লেস দ্যান 5। তার মানে কি, যাই ভ্যালু হোক সেটা ইকুয়াল 1 নয়, তার মানে D60 বাই D10 এর ভ্যালুটা সেখানে মোর দ্যান 1, কিন্তু তুমি কোথাও দেখো ভ্যালু লেস দ্যান 1 আমরা পাইনি, যে MCQ পড়েছি। তো সুতরাং ইকুয়াল অর গ্রেটার দ্যান 1 আসছে এইভাবে, যে হয় D60 গ্রেটার হবে D10 এর থেকে, অথবা D60 D10 সমান হবে যদি ইউনিফর্ম সাইজ হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে। অ্যাকচুয়ালি এটা আমি ধরে নিয়েছি যে এটার মধ্যে দিয়ে 60% পাস হচ্ছে, মানে এটা D60, এইভাবে তো হয় না, ওইভাবে গ্রাফ দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? হলো তাহলে 6 এর D, ঠিক আছে চলো 6 D হলো। 7 অ্যাকর্ডিং টু IS ক্লাসিফিকেশন দ্য রেঞ্জ অফ ফাইন স্যান্ড, দেখো এটা পাতি কোশ্চেন, 0.002 থেকে 002 ক্লে, 0.002 থেকে 0.075 সিল্ট, আর চেয়েছে আমাকে ফাইন স্যান্ড সিল্টের পরে, তার মানে 0.075 থেকে 0.425, সি একটা মারো বেরিয়ে যাবো। 7 C
আর তো কিছু বলার নেই, 7 সি সবাই বলেছে, ব্যাস ঠিক আছে, এটা কিছু বলার নেই, রেডিমেড কোশ্চেন। ঠিক আছে, এটা কি ছিল বলো? এটা সিল্ট। আচ্ছা, এটা ফাইন স্যান্ড, এটা মিডিয়াম স্যান্ড, এটা কোর্স স্যান্ড, তাই তো? বেশ, 7 সি হয়ে গেল। 8 বলো, দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ দ্য সারফেস এরিয়া। দুটো জিনিস আছে, কারেক্ট কারেক্ট তো করতেই হবে। 1 নম্বর কি না, ডিক্রিজিং অর্ডারে সারফেস এরিয়ার ডিক্রিজিং অর্ডার, এইভাবে আমাকে সাজাতে হবে। একটা জিনিস বলো আমাকে, সারফেস এরিয়া ডিক্রিজ করছে, ঠিক? সারফেস এরিয়া যদি ডিক্রিজ করে পার্টিকেলের, তাহলে পার্টিকেল সাইজের কি হয় কে বলতে পারবে? দেখি আর কি ধারণা, পার্টিকেল সাইজের কি হয়? সারফেস এরিয়া যদি ডিক্রিজ করে তাহলে পার্টিকেল সাইজ কি হয়? ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করবে, বাড়বে, সবাই কারেক্ট বলছে। ঠিক আছে, তাহলে পার্টিকেল সাইজ বাড়ছে, তার মানে সারফেস এরিয়া ডিক্রিজিং আর পার্টিকেল সাইজ ইনক্রিজিং। ওকে, দেখো জিনিসটা যাদের জানা নেই তাদের জন্য আমি একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। একটাই এক্সাম্পল দেবো সারফেস এরিয়া নিয়ে, তুমি আর কোনোদিন ভুলবে না। দেখো, পার্টিকেল সাইজ ভার্সেস সারফেস এরিয়ার কি সম্পর্ক? ধরো তোমার কাছে এরকম একটা ব্রিক আছে, সিম্পল বুঝে দেখো, ঠিক আছে, এটা একটা কি মডুলার ব্রিক। যদি সারফেস এরিয়া যেহেতু কথা হচ্ছে, যদি আমরা এই ব্রিকটা সারফেস এরিয়ার কথা ভাবি, তাহলে কি পাবো? দেখো, এই যে 200 আর এদিকে আমি লিখছি 100 100, ঠিক আছে, মানে উইথ মোটর সাইজে আমি ধরে নিয়েছি কাজের সুবিধার জন্য। তাহলে সারফেস এরিয়া যদি এই ব্রিকটা বের করতাম, তাহলে যে 200 ইন্টু 100, তার মানে এই যে সারফেসটা, এরকম কটা সারফেস আছে জলদি বলো? 200 mm ইন্টু 200 mm, আমি আর mm লিখছি না, ব্যাপারটা জাস্ট বুঝে নাও। সরি, 200 ইন্টু 100, এরকম কটা এরিয়া আছে? 200 ইন্টু 100, এরকম কটা এরিয়া আছে? ঠিক করে বলো, ইয়ার কি মানো না? সোমনাথ ঠিক বলেছে, 4টে আছে এরকম। মডুলার ব্রিক না, এইটা যদি ট্র্যাডিশনাল ব্রিক হতো তাহলে সব এরিয়া দুটো দুটো করে 3টে এরিয়া বেরোতো, কিন্তু যেহেতু এটা মডিউলার ব্রিক, তাহলে এইটা 200/100, আবার এই সারফেসটাও দেখো, এটাও 200/100, এর নিচেরটাও 200/100, ওই পেছনেরটাও 200/100, 4টে আছে। তার মানে 200/100 কটা আছে? 4টে আছে। কারেক্ট, কোনো ডাউট নেই। যারা 2 বলছো তারা ফাইনাল চেক করো। তোমরা যেটা বলছো সেটা হতো, যদি ট্র্যাডিশনাল ব্রিক নিতাম না, তাহলে যেহেতু 3টে ডাইমেনশন সেপারেট, তাহলে এই এরিয়াটা দুটো হতো, এই এরিয়াটা দুটো হতো, এবং এই এরিয়াটা দুটো হতো, তখন দুটো দুটো করে 3টে টোটাল এরিয়া পেতাম। যেহেতু মডিউলার ব্রিক, তাহলে 200 ইন্টু 100, এইটা 4টে পাচ্ছি, আর এই 100 ইন্টু 100, এটা এদিকে একটা পাবো, ওদিকে একটা পাবো, তাহলে 100 ইন্টু 100 এরকম আছে দুটো। ঠিক আছে, ঠিক বলছি? কারেক্ট বলছি? ভুলে যাও এটা ভুলে যাও, এখন ট্র্যাডিশনাল ভুলে যাও, ট্র্যাডিশনালটা ভুলে যাও, এটাই জাস্ট দেখো, ব্যাস হলো। এবার তুমি কি করলে? তুমি বললে যে স্যার আমাকে একটা কাজ করুন, এই ব্রিকটাকে আপনি ব্রেক করে দিন, ব্রেক করে আমাকে দুটো ব্যাটস বানিয়ে দিন। আমি বললাম ঠিক আছে। এখান থেকে আমি কি করলাম? ব্রিকটাকে কাটলাম, লঙ্গিটিউডানালি হাফ করে দিলাম। তাহলে এখানে হাফ ব্যাটের যে মেজারমেন্টটা উঠে এলো, যদি মডুলার ব্রিক ধরছি, মানে ইনক্লুডিং মর্টার, এটা উঠে আসবে। তাহলে এবার বলো আমায় যে, ভালো করে দেখবে, এইটার মেজারমেন্ট কত ছিল? 100, তাহলে এটা 100ই আছে। আরেকবার দেখো যে এখান থেকে এইটা 100 এখন, আর এখান থেকে এইটা 100 হয়ে গেছে, তার মানে টোটাল লেন্থের দিক থেকে যদি আমি টপ সারফেসটা এখনো দেখি, তাহলে এটাও কিন্তু সেই 100, এটা 100, মানে টোটালটা যদি দেখি একবারে, তাহলে টোটালটা কত? 200 লেন্থ, 100 উইথ, এরকমই আছে। এরকম কটা পাবো? এই ধারে পাবো, এইদিকে পাবো, নিচে পাবো, আবার ব্যাকে পাবো। তার মানে এই জায়গাটা দেখো আনঅল্টার্ড থাকছে, মানে
200 ইন্টু 100 সাইজ যদি আমরা দেখি 4টে, ঠিক আছে, থাকছে ওই দুটো। কিন্তু অ্যাডিশনাল কি হলো, এই যে 100 ইন্টু 100 সাইজ এখানে কটা পেয়েছিলাম, এইদিকে একটা আর একটা জাস্ট এর ব্যাক সাইডে ওই দিকে থাকতো, দুটো ছিল এটা। এইটা কি হচ্ছে দেখো এখন এখানে 100 ইন্টু 100 এই একটা সাইজ ছিল আর একটা কোথায় ছিল, ওর ব্যাকে ছিল, ওই দিকে ছিল, দুটো ছিল। এখন এইখানে একটা তৈরি হয়েছে আর এইখানে একটা তৈরি হয়েছে, তাহলে এইটা কিন্তু এখন আবার 4টে হয়ে গেছে। তাহলে এই ব্রিকটার সারফেস এরিয়া আর দুটো ব্যাটসের সারফেস এরিয়া, যেটা কিনা একটাই ব্রিককে কেটে তৈরি করেছে, কেসটা বোঝো, একটাই ব্রিক ছিল, ওকে মাঝখান থেকে কেটে দুটো ব্যাটস বানিয়ে দিয়েছি। সারফেস এরিয়া বেশি কার হলো, সারফেস এরিয়া বেশি কার হলো, হ্যাঁ তুমি 100 ইন্টু 100 12টাও ধরতে পারো, ডাইরেক্ট কোনো অসুবিধা নেই, আর ওগুলো যোগ করে দেখো তাতেও। তাহলে সারফেস এরিয়া কার বেশি হলো, ব্যাটসের। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এটাই বলছিলাম, এটাই বললাম যে সারফেস এরিয়ার কথা যখন বলছে তার মানে ডিক্রিজিং সারফেস এরিয়া কি ইন্ডিকেট করছে, ইন্ডিকেট করছে ইনক্রিজিং কি বলবো পার্টিকেল সাইজ। ডিক্রিজিং সারফেস এরিয়া ইন্ডিকেট করছে ইনক্রিজিং পার্টিকেল সাইজ। তার মানে এখান থেকে যদি আমি এখানে ফিরে যাই তাহলে সারফেস এরিয়া ডিক্রিজ হবে এবং এগ্রিগেটের সাইজ যেটা ছিল তার থেকে সাইজটা বড় হয়ে গেল। তাহলে এখান থেকে যে এখানে যাচ্ছি সারফেস এরিয়া কমছে কিন্তু পার্টিকেল সাইজটা বিগার হয়ে যাচ্ছে। তাহলে এইটা মাথায় রাখার বিষয় সারফেস এরিয়া নিয়ে। এইটা যে কোনো সময় তোমার কাজে লাগবে কংক্রিটে, যখন তুমি ফাইননেস দেখবে। তো যে সিমেন্টের ফাইননেস বেশি মানে আমরা ওখানে দেখবে বলবে যে ফাইননেস বেশি মানে কি, মানে ভালো গ্রাইন্ডিং হয়েছে, মানে মোর সারফেস এরিয়া, তার মানে তত স্মলার পার্টিকেল। তাহলে ডিক্রিজিং অর্ডার অফ সারফেস এরিয়া মানে ইনক্রিজিং সাইজ অফ পার্টিকেল। তাহলে ইনক্রিজ করছে সাইজ অফ পার্টিকেল। এখনই পড়লাম কলয়েড কত বললাম, 0.002 mm এর থেকে ছোটগুলোকে কলয়েড। তাহলে সব থেকে ছোট সাইজ পার্টিকেল সাইজটা কি হবে, পার্টিকেল সাইজটা ইনক্রিজিং অর্ডারে যাবে। তাহলে কলয়েড, তার থেকে বড় হচ্ছে ক্লে, ক্লের থেকে বড় হচ্ছে সিল্ট, আবার সিল্টের থেকে বড় হচ্ছে স্যান্ড। তার মানে এখানে পার্টিকেল সাইজ কি হচ্ছে ইনক্রিজিং, পার্টিকেল সাইজটা ইনক্রিজিং অর্ডারে নিয়েছি, তার মানেই যে সারফেস এরিয়া ডিক্রিজিং অর্ডারে সাজানো হয়ে গেল, একই ব্যাপার। ঠিক আছে, কলয়েডের সারফেস এরিয়া সব থেকে বেশি, এবার এর থেকে পার্টিকেল সাইজ বেড়ে গেল মানে সারফেস এরিয়া একটু কমলো, আবার এর থেকে পার্টিকেল সাইজ বেড়ে গেল সারফেস এরিয়া আরো কমলো, আবার এর থেকে পার্টিকেল সাইজ বেড়ে গেল সারফেস এরিয়া আরো কমলো। তাহলে সারফেস এরিয়া কমতে কমতে যাচ্ছে, পার্টিকেল সাইজ বাড়তে বাড়তে যাচ্ছে। এইটা হচ্ছে সিকোয়েন্স। তার ডি অ্যান্সার নেবো, তাই তো? এইটা কে কে কোয়েশ্চেনটা রিপোর্ট করেছিলে? কোয়েশ্চেনটা রিপোর্ট করেছিলে কে কে? যারা গুপ্তা মুখস্থ করেছে তারা রিপোর্ট করেছে। ভাবছে যে স্যার ভুল করে উত্তরটা তো শালা এইটা ছিল যে স্যান্ড, কোথায় স্যান্ড, সিল্ট, ক্লে, কলয়েড, এইটা ছিল। কারণ ওখানে গুপ্তায় কোয়েশ্চেনটা দেওয়া ছিল ইনক্রিজিং অর্ডার অফ সারফেস এরিয়া, আমি ওটা চেঞ্জ করে দিয়েছি। এখন ছেলেপুলে সবাই ঝপ করে মেরে নেগেটিভ খেয়েছে। খেয়েছিস গৌরব, তুই খেয়েছিস, তোর জন্য তো দিয়েছি কোয়েশ্চেনটা। কনসেপ্ট যেমন ঠিক থাকবে তার সাথে পরীক্ষার হলে যেন অ্যাওয়ারনেস প্রপার থাকে যে কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেন পড়ার আগেই যেটা গুপ্তার, এটা ইএসসির, এটা এসএসসি জেইর, এটা আরআরবির, এটা এক্সচেঞ্জারে এসেছিল, তাহলে একদম পুরো ছড়িয়ে ছ হয়ে যাবে। তোমার তো জেনে লাভ কি শালা কোথাকার কোশ্চেন? তুমি কোশ্চেনটা পড়ো, উত্তর করো। কোথাকার কোশ্চেন তুমি জেনে কি করবে? বেসিক জায়গায় কিন্তু বারবার বলছি গৌরব, এগুলো বহু বছরকার কথা, আজকে নতুন বলছি না। কোশ্চেন পড়তে না পড়তে কমপ্লিট হয়নি কোশ্চেন পড়া, আগে মাথায় স্ট্রাইক করছে গুপ্তার। এবার যদি কোশ্চেনটা পড়ার সময় স্ট্রাইক করে যায় এটা গুপ্তার, তাহলে অবভিয়াসলি অ্যান্সারটাও পড়বে গুপ্তার, মারা গেল। এইটা যাতে না হয় সেই জন্য বলছি কোশ্চেনটা যখন আমি পড়ছি কোথাকার কোশ্চেন আমার জানার দরকার নেই। আমি সবাই পড়েছি, আমি কোশ্চেনটা পড়বো, পারলে করবো, না পারলে ছাড়বো। কোথাকার কোশ্চেন আমি জানবো কেন? কোথাকার কোশ্চেন জানলেই সেখানকার অ্যান্সারটা এসে ঝপ করে পড়ে যাবে, নেগেটিভ হবে। সিনসিয়ারলি পরীক্ষা দাও গৌরব, মুখস্থ করবো ঠিক আছে, কিন্তু ওই কোশ্চেনটাই ছেপে দিয়েছে, এই ধারণা করাটা ভুল।
তোমাকে আমি আবারও বলছি, তুমি কোশ্চেনটা পড়ো, কি গিভেন দিয়েছে সেটা তুমি লিখে ফেলো, আর কি তোমায় বের করতে হবে সেটা তুমি দেখো। যদি তুমি তোমার পড়া থেকে পারবে, না পারলে পারবে না, দেখা যাক। সিসি কোফিসিয়েন্ট অফ গ্রেডেশন বা কোফিসিয়েন্ট অফ গ্রেডেশন মানে কার্ভেচার। সিইউ ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট জানি, এগুলো এফেক্টিভ সাইজ D10 জানি, D30 মানে ডায়ামিটার থ্রু ইজ 30% অফ টোটাল সয়েল মাস ইজ পাসিং, D30ও জানি, D60ও জানি, এগুলো আমরা সব জানি। মানে এইগুলো কোশ্চেনই নয়, এগুলো বাদ দাও, এই পার্টটা পুরো বাদ দাও, মানে এতে কিছু নেই, এগুলো সব জানো তুমি, এসব কেটে দাও। দেখো ব্যাপারটা কিরকম বলছি, বড় বড় কোশ্চেন দেখেই না মাথাটা ঘেঁষিয়ে যায় যদি, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। এসব তুমি জানো তো, এসব বাদ দাও, কোশ্চেনটা নেই ভাবো এগুলো। তাহলে ফর এ গিভেন সয়েল স্যাম্পেল, ডাইরেক্ট এখানে এসো, সিসি সমান, এবার তুমি এখানে লেখো সিসি বলছে, তাহলে সিসি সমান 1। সিসি মানে কি, ফর্মুলা বসিয়ে দাও। তো তোমার বের করতে হবে কি, D30/D10, তাহলে তুমি এগুলো, তার মানে কি এগুলোকে ভাঙতে হবে, এটাই বোঝা যাচ্ছে। আর কি দেওয়া আছে, CU4, এই দুটো দেওয়া আছে, এটা বের করতে হবে, এই তো। তাহলে আমি এর ফর্মুলা জানি তো, আমি সেটা লিখবো, D30² × D10 সমান কত, সমান 1। এখানে CU মানে কি লিখে ফেলো, ফটাফট করো, হাত চালাও, তোমরাও খাতা পেন চালাও যারা পারোনি। D60/D10 এটাই তো CU, তাহলে এইটা সমানই 4। তাহলে এইখান থেকে কি পেলাম, D6 কোনাকুনি যদি গুণ করি তাহলে 4 মানে 4/1, তাহলে D60 সমান, বলো D60 সমান 4D10। এবার তুমি বলবে যে স্যার এই আপনি এখানে তো D10 সমান D60/4ও করতে পারতেন, আপনি এটা কেন করলাম, মানে আমার লাগবে D30 D10 থাকতে হবে ফাইনাল, কাকে আউট করতে হবে, D60 কে আউট করতে হবে। তাহলে D60 সমান 4D10 হচ্ছে, এখান থেকে পেলাম, এই জায়গাটাকে নিয়ে আমি এখানে পুট করব এই ইকুয়েশনে, মানে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনে এসে ফেলবো। তাহলে এখানে D60 কোথায় আছে, এখানে, তাহলে এবার বসাও D30² উপরে যেমন আছে ছেড়ে দাও, D60 জায়গায় তুমি এখন কি বসাবে, D60 জায়গায় কি বসাবে, 4D10 বসাবে। তাহলে 4D10 বসিয়ে দিলে, আর এখানে আরেকটা D10 তো ছিল, এটা তো তুমি D60 জায়গায় 4D10 বসিয়েছো, তাহলে ওই D10 কে রেখে দাও, সমান কত, সমান এখানে 1 দেওয়া আছে, 1 রেখে দাও, ব্যাস হয়ে গেছে। দেখো অঙ্ক, D30²/D10² কি হয়ে গেছে, D30²/D10² সমান এই 4টা ওদিকে চলে যাবে, তাহলে 4। তাহলে এটা যদি এটা হয়, আমাকে তো স্কোয়ার দুটোকে বাদ দিতে বলছে, রুট করো দুদিকে, তাহলে D30/D10 কত দাঁড়ালো, 2 হয়ে যাবে। তাহলে 2 আছে এরটায়, তাহলে এটা মারবো। পাতি কোশ্চেন ছিল না, কোশ্চেন পাতি কোশ্চেন। দেখো এই কোশ্চেন তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে গেলে তোমাকে বলবে যে D60 মানে হচ্ছে 4.75 mm আর D10 হচ্ছে 0.425 mm, তাহলে তুমি বলো তো বাবা ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট কত, এটা জেইর কোশ্চেন। কিন্তু তুমি এইটা অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে যাচ্ছ, মানে তোমাকে এই যে একটুখানি কারিকুরি করা, এইটুকু অন্তত তোমাকে করতে হবে, এইটুকু তো পার্থক্য। আবার কি অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার বিরাট শক্ত নয়, এই যে জায়গায় একটু কায়দাগুলো লাগবে সেইগুলো একটু করে দিতে পারলেই হবে। কেসটা ক্লিয়ার আছে, পরেরটা যাব। তাহলে এগুলো কি, এটা কোশ্চেন বড় করার জন্য, আসল কথা হচ্ছে এইটা আর এইটা। পরেরটা যাব, 9 হয়ে গেছে, বলো। বলছে গ্র্যাভেল স্যান্ড বিলংস টু দ্য ফলোইং ক্যাটাগরি অফ সয়েল। তাহলে গ্র্যাভেল অ্যান্ড স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল, এটা যদি আমরা মনে করো রিভার ফ্লোতে যদি দেখি, তাহলে তারা অ্যালুভিয়াল কি হতে পারে, গ্র্যাভেল স্যান্ড হতে পারে। তাহলে এটার পসিবিলিটি আছে, তাহলে আমি একে এখনই পুরোপুরি কাটছি না, তাহলে এটা অ্যালুভিয়াল হতে পারে। গ্র্যাভেল স্যান্ড কি কোহেসিভ হতে পারে, কখনো হতে পারে না, একে আউট করে দাও একদম। গ্র্যাভেল স্যান্ড কি এক্সপান্সিভ টাইপ, না। ব্ল্যাক কটন সয়েল, মনমোরিলোনাইট, এইগুলো এক্সপান্সিভ সয়েল, এই গ্র্যাভেল স্যান্ড কখনো এক্সপান্সিভ নয়, তাহলে একে কেটে দাও। এইবার পড়ে থাকলো কি, মেরিন। এবার দেখো মেরিনে যদি আমরা দেখি, মেরিনে কি ছিল আমাদের এক্সাম্পল, ভাব ক্লে এইসব ছিল, তাই তো, মেরিন ক্লে। তাহলে ওখানে যদি দেখি আমরা ক্লে পাবো, স্যান্ড পাবো, কিন্তু মেরিনে গ্র্যাভেল আবার পাবে না। মেরিনে তুমি ক্লে, স্যান্ড এইসব পেতে পারো, কিন্তু তুমি আবার গ্র্যাভেল পাবে না। কিন্তু নদীর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, পাহাড়ি অবস্থায় নদীর মধ্যে আমাদের গ্র্যাভেল অ্যান্ড স্যান্ড বোথ থাকে, তাহলে গ্র্যাভেল স্যান্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এইটাই যাবে, তাহলে মেরিনে যাব না, এইটায় যাব না, আমরা অ্যালুভিয়াল মারবো। তাহলে কেসটা বোঝা গেল। মেরিন ক্লে হতে পারে, ভেরি ফাইন স্যান্ডও থাকে,
কিন্তু গ্র্যাভেল তুমি মেরিনে পাবে না। হয়েছে, এগোবো, পরেরটায় যাবো। সব ঠিক আছে? 10A। আচ্ছা, ওখানে যেগুলো অ্যান্সার কিতে ছিল সেগুলো একবার দেখে নেবে। আমি তো এখানে আমার যেটা পসিবল অ্যান্সার আমি বলছি, অ্যান্সার কিতে যদি কিছু ডিফার থাকে তাহলে বলবে, তাহলে আবার সেগুলো কারেক্ট করে দিতে হবে। আইএস সিভ নাম্বার 10mm, 4.75mm আর জেনারেলি ইউজড গ্রেডিং হয়। এটা পারবে সবাই, এটা পারবে সবাই, তাই না? 4.75mm অ্যান্ড তার গ্রেটার ভ্যালু অফ সিভ নিচ্ছি, তাহলে সেটা কি অ্যানালিসিসের জন্য? এটা পারবো না? এত পাতি কোশ্চেন। বলছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বোথ কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট, নান অফ দিস। কার জন্য? জেনারেলি কার জন্য ইউজ করবো আমরা? হুম, 4.75mm এর বড়, তার মানে কোর্স এগ্রিগেট। 4.75mm থেকে 75 মাইক্রনের মধ্যে থাকলে সেগুলো তো ফাইন সিভ অ্যানালিসিস ছিল। তাহলে এখানে যেহেতু 10 অ্যান্ড 4.75 বলছে, তাহলে এটা জেনারেলি আমার কোর্স এগ্রিগেটের জন্য লাগবে, 11 হবে। ঠিক আছে? এমনিও তুমি বুঝতে পারবে যে 11.2mm, 13 পয়েন্ট কত ছিল ভুলে গেলাম, ওইগুলো কোথায় লাগে আমাদের? ওগুলো সব কোর্স এগ্রিগেট হিসাবে ইউজ হয়, তাই না? রোডের কাজে এতে। ঠিক আছে, চলো 11 তাহলে এ হলো কোর্স এগ্রিগেট। 12 বলো, ইফ গ্রেডিং কার্ভ ইজ হরাইজন্টাল বিটুইন দ্য পোর্শন। কি বলছে? গ্রেডিং কার্ভ, তার মানে কি নেব আগে বলো, কি নেব? এইদিকে পার্সেন্টেজ ফাইনার, কি স্কেলে? প্লেন স্কেলে। আর এদিকে কি নেব? এদিকে হচ্ছে পার্টিকেল সাইজ ইন mm বা পার্টিকেল ডায়া mm এ নিলাম, পার্টিন হলো লগ স্কেল, তাই তো? এবার এখানে আমার হরাইজন্টাল বিটুইন দ্য পোর্শন অফ 20mm sieve and 4.75mm sieve। তাহলে আমার দেখা যাচ্ছে যে ধরো এরকম গেছে, এবার যে জায়গায় 4.75mm সেখান থেকে এটা বলছে 20, এই পর্যন্ত বলছে হরাইজন্টাল হয়ে গেছে। ঠিক আছে, গ্রেডিং কার্ভ ইজ হরাইজন্টাল কার কার মাঝে? এই 4.75mm আর 20mm এদের মাঝে হরাইজন্টাল হয়ে গেছে, মানে এরপরে আবার এরকম হয়তো আছে। তাহলে যে পার্টটা হরাইজন্টাল হয়ে গেল ওই পার্টটাই তো স্কিপ হয়ে গেছে। এবার দেখো, যদি অন্য সিপ যদি তুমি ফিট করতে এখানে 4.75 আর 20-র মাঝে, ধরো তুমি এখানে 10mm দিলে, হ্যাঁ, বা তুমি এখানে আরো কিছু ভ্যালু দিলে, তাহলে সেগুলো এই প্যারালাল পোর্শনের মধ্যেই পড়তো, মানে হরাইজন্টাল পোর্শনের মধ্যেই পড়তো। তা এখন জানতে চাইছে দ্য গ্রেডেড এগ্রিগেট ডু নট কন্টেন, এর মধ্যে কোনটা নেই? তার মানে এই 4.75 থেকে 20 পর্যন্ত পুরোটাই নেই। তাহলে বলছে শুধু 20mm পার্টিকেল নেই, অনলি 10mm পার্টিকেল নেই, অনলি 4.75mm পার্টিকেল নেই, নাকি অল অপশনস আর কারেক্ট, মানে কেউ নেই? এই 4.75 থেকে 20-র মাঝখানে যারা পড়ছে তারা কেউ নেই এখানে, মানে অল আর মিসিং, স্কিপ গ্রেডেড। ঠিক আছে, তার মানে এই যতটা পোর্শন হরাইজন্টাল এই 4.75 থেকে 20-র ভেতরে সেগুলো প্রত্যেকে মিসিং, ইনক্লুডিং, দেখো এখানে কি বলছে, হরাইজন্টাল পোর্শন অফ, কোথায় হরাইজন্টাল হচ্ছে বিটুইন 20mm অ্যান্ড এত। তাহলে হরাইজন্টাল বিটুইন এইটা এন্ড এইটা মানে ইনক্লুডিং এই দুটো। ঠিক আছে, ওইখানে বাউন্ডারিটা শুরু হচ্ছে, এখানে বাউন্ডারিটা শেষ হচ্ছে, বা এখান থেকে যদি দেখো বাউন্ডারি শুরু হচ্ছে, এখানে বাউন্ডারি শেষ হচ্ছে, তাহলে ইনক্লুডিং ওই দুটো পার্টিকেল সাইজ। ল্যাকোস্ট্রিন সয়েলস অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল, এইটা পাতি কোশ্চেন, এটা ডিপোজিটেড ইন লেক, ডি হবে, তাই তো? 13D। ট্রান্সপোর্টেড বাই আইস হলে গ্লেসিয়ার করব, ট্রান্সপোর্টেড বাই উইন্ড হলে এওলিয়ান মারবো, ডিপোজিটেড ইন সি যদি হয় তাহলে মেরিন করব, 13D। ঠিক আছে, চলো ডিপোজিটেড ইন লেক। 14 নম্বরে এসো, দ্য ইনভেন্টর অফ টার্ম সয়েল মেকানিক্স, কার্ল ভন তেজাগি, এটা আমরা জানি, তাই না? অস্ট্রিয়ার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার কাম জিওলজিস্ট ছিলেন, কার্ল
এখানে একটা আছে ভন, ডক্টর কার্ল ভন ত্রেজাগি, অস্ট্রিয়ার লোক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও পড়েছিল, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও পড়েছিল, প্লাস জিওলজিস্টও ছিল। তো ফাদার অফ সয়েল মেকানিক্স বা ফাদার অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। এইভাবেও কোশ্চেনটা এসছে, ইনভেন্টর অফ দ্য টার্ম সয়েল মেকানিক্স বা ইনভেন্টর অফ দ্য টার্ম বললো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলেও কার্ল ভন তেজাগি। আর যদি বলে যে সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাদারকে, জাতির জনক যেমন মহাত্মা গান্ধীকে বলা হয়, সয়েলের বাবাও কাকে বলা হয়? এই তেজাগিকে। ঠিক আছে, যে সয়েল মেকানিক্স এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় কার্ল ভন তেজাগি। চলো 15 নম্বর এসো, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। কি বলছে? টু অ্যান এগ্রিকালচারিস্ট, মানে যে চাষবাস করে, তার কাছে সয়েল হচ্ছে সাবস্ট্যান্স এক্সিস্টিং অন আর্থ সারফেস হুইচ গ্রোজ অ্যান্ড ডেভেলপ প্ল্যান্টস। হ্যাঁ ঠিক আছে, এগ্রিকালচারিস্ট মানে আমি কৃষিকাজের সাথে যুক্ত, তার মানে আর্থের যে সাবস্ট্যান্সটা বা সারফেসের যে এরিয়াটা আমার প্ল্যান্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টে হেল্প করছে, তার কাছে সেটাই সয়েল। টু এ জিওলজিস্ট, যেমন এই যে কার্ল ভন তেজাগি, উনি জিওলজিস্ট। ঠিক আছে, তাহলে ওনার কাছে যদি দেখি, তাহলে সয়েল ইজ এ মেটেরিয়াল ইন এ রিলেটিভলি থিন সারফেস জোন উইদিন হুইচ roots occur and the rest of the crust is termed as rock irrespective of hardness. হ্যাঁ, জিওলজিস্ট এইভাবেই বলবে যে যত দূর পর্যন্ত গাছের রুট জোন যায় তত দূর পর্যন্ত সয়েল, আর তার নিচের যে ক্রাস্টটা রয়েছে সেইটা তার হার্ডনেস ডেনসিটি যাই হোক সেটা হচ্ছে রক। জিওলজিস্ট দেখছে ওইভাবে। ইঞ্জিনিয়ারের কাছে কি বলছে? সয়েল ইজ অ্যান আনএগ্রিগেটেড, মানে সবসময় যে এগ্রিগেটের মতন এরকম আলাদা আলাদা করে পাওয়া যাবে এরকমও না, আবার আনসিমেন্টেড বা একবারে শক্ত সিমেন্টের মতন জমে থাকবে এরকমও না। আনএগ্রিগেটেড, আনসিমেন্টেড কি বলছে? ডিপোজিটস, মিনারেলস অ্যান্ড অর্গানিক পার্টিকেলও থাকতে পারে তার মধ্যে, কভারিং আর্থ ক্রাস্ট। তাহলে এটাই দেখছি, কারণ আমরা এই যে আনসিমেন্টে, দেখো সিমেন্টের প্রপার্টি মানে আমরা যে প্লাস্টিসিটি এসব দেখছি, তার মানে সিমেন্টেনিয়াস প্রপার্টি কিছু আছে কিনা। এগ্রিগেটেড মানে এগুলোর এই যে দানা, সাইজ, এই সমস্ত নিয়ে দেখছি। তার মানে আমাদের কাছে কি এগুলো, যে এটা কোহেসিভ নাকি নন কোহেসিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার পার্টিকেল সাইজ ছোট না পার্টিকেল সাইজ বড়, এইসব দেখছি আমরা। এবং তার মধ্যে অর্গানিক থাকতে পারে, যেমন ধরো ওভেন ড্রাইং করার সময় বললাম যে সয়েলের মধ্যে জিপসাম থাকবে তার ম্যাক্সিমাম টেম্পারেচার 80 ডিগ্রি সি হবে, যদি অর্গানিক কন্টেন্ট হয় তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার 60 ডিগ্রি সি হবে। তাহলে আমাদের কাছে ওইটাও লাগছে, তাহলে অল অফ দ্য কারেক্ট, ঠিকই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলছে কোনটা কারেক্ট? তাহলে এগ্রিকালচারিস্টের কাছে এইটা, জিওলজিস্টের কাছে এটা, ইঞ্জিনিয়ারের কাছে এটা, সবকটাই কারেক্ট। তাই ডি মারবো। 15 ডি বলেছে সবাই, ঠিক আছে। 16 এসো, জিওলজিক সাইকেল ফর দ্য ফরমেশন অফ সয়েল। এই যে জিওলজিক্যাল যে ফরমেশন সয়েলের যে হচ্ছে, তাহলে তার যদি আমরা একটা ফ্লো চার্ট বা ফ্লো নেটওয়ার্ক বলি, তাহলে সেইটা কিরকম দেখতে হবে, মানে প্রথমে কি হবে এবং শেষে কি হবে। বলো এটা কি হবে, কি অ্যান্সার হবে বলো। ফার্স্টেই আমরা দেখেছি যে সয়েল উৎপন্নই হচ্ছে কোথা থেকে, বলো কোন মেথডে সয়েল তৈরি হচ্ছে? আমরা পড়ার সময় পড়েছি, রেসিডুয়াল ট্রান্সপোর্টের শুরুতেই পড়েছি। সয়েল তৈরির প্রথম দায়ীটাকে কে বলবে? সাইকেল জানতে চাইছে, তাহলে সয়েলের ফরমেশন হচ্ছে প্রথম দায়ীকে, ওয়েদার এফেক্ট, তাহলে প্রথমে হবে ওয়েদারিং, তাহলে প্রথমে হচ্ছে ওয়েদারিং। এবার দেখো ওয়েদারিং দুটোতে আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে বেশ। তাহলে ওয়েদারিং হয়ে গেল, এবার কি হবে? ওয়েদারিং হয়ে গেল, এই লিচিং হলো, কার্বনেশন, হাইড্রেশন এইসব হলো, কিংবা ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশন হলো, টেম্পারেচারের জন্য হতে পারে, ফ্রস্ট অ্যাকশনের জন্য হতে পারে, অ্যানিম্যাল মানুষের জন্য হতে পারে, ব্লাস্টিং করছি তার জন্য হতে পারে, এনিহাও সেটা কি হলো? ওয়েদারিং হলো। তারপর কি হবে? এবার মাল এক জায়গা থেকে এক জায়গায় মানুষ যদি ব্লাস্ট করে, সেই পাথর তো ফেলে আসবে না, সেটা লরি করে নিয়ে যাবে ভেঙে কুচি করে, তারপর ট্রান্সপোর্টেশন হবে। একটা নদীর মধ্যে দিয়ে একটা পাথর যাচ্ছিল, সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সে কি করবে? রিভারের সাথে আরো খানিক ফ্লো হয়ে যেতে চাইবে। তাহলে ওয়েদারিং এর অ্যাকশনের পরই কি আসছে? ট্রান্সপোর্টেশন উঠে আসছে, তাই না? যে এবার ওয়েদার, যেই ওয়েদারিং এর এফেক্টে ডিসইন্টিগ্রেট হলো, তখন সেটা আবার ট্রান্সপোর্টেশন হতে শুরু করলো। ট্রান্সপোর্ট হয়ে হয়ে নদী দিয়ে ধরো জল যাচ্ছে, তার সাথে বালি, পলি, গ্র্যাভেল যেগুলোই যাচ্ছিল, সেগুলো একটা পার্টিকুলার জোনে গিয়ে গ্র্যাভেল আর যেতে পারবে না, বোল্ডার স্টেজ হয়ে গেল। ট্রস স্টেজে গিয়ে দেখছি আমরা সিল্ট, স্যান্ড এইসব ক্যারি হচ্ছে।
যদি আমরা ডেল্টা স্টেজে যাই সেখানে দেখবো অনলি সিল্ট ক্লে এইসব টাইপের ক্যারি হচ্ছে, তার মানে ট্রান্সপোর্টেশন হয়ে গিয়ে সেইটা সি বেডে, হ্যাঁ, বা রিভার বেডের একদম লোয়ার যদি স্ট্রিমিং কন্ডিশনে দেখি সেখানে ডিপোজিট হচ্ছে। এবার এইভাবে হতে 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 আমরা ভূগোলে কি পড়েছি, পাললিক শিলা এসব পড়েছি, সেডিমেন্টারি রক পড়েছি না, আমরা বিএমসিতেও পড়েছি অবভিয়াসলি। তাহলে এই যে সেডিমেন্ট, যে ডিপোজিশন নদীর জলের মধ্যে দিয়ে এক একটা লেয়ার, বালি পলি, কাদা বালি পলি এসব লেয়ার পড়তে 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 সেইটাই যখন আমাদের পরবর্তী সময় আমরা দেখছি যে সেইটাই আবার কিসে তৈরি হয়ে গেছে, কি হয়ে গেছে, সেডিমেন্টারি রক হয়ে যাচ্ছে। সেইটাই আবার কখনো কোথাও ধরো ভূমিকম্প হচ্ছে বা এই যে আর্থ ক্রাস্ট একটার সাথে একটা ধাক্কা লাগছে এবং তার আবার উত্থান হচ্ছে, মানে আপহিবেল হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো স্টেপটা, যে ওয়েদারিং হলো, তারপরে সেটা ট্রান্সপোর্টেড হয়ে গেল, ট্রান্সপোর্টেড হয়ে গিয়ে ডিপোজিশন হচ্ছে, ডিপোজিশন হতে হতে দীর্ঘদিন পরে সেটা আপহিবেল হয়ে আসছে, মানে পরবর্তী সময় আবার সেটা উত্থান হচ্ছে এবং সেটা আবার অ্যাজ এ ওয়েদারিংয়ের আন্ডারে সেটা আবার পড়বে এসে। তো এই সাইকেল চলছে। ক্লিয়ার আছে সবার? 16 তাহলে কি নেবো, ডি নেবো তো নাকি? 16 ডি নেবো তো, এটা নেবো তো নাকি, চেক করো। কেমিক্যাল ওয়েদারিং অফ সয়েল কজ ডিউ টু অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, লিচিং, অল অফ দিস। কি মারবো? অল অফ দিস মারবো, 17 ই মারবো, তাই তো? 17 ই, অল অফ দিস, এই চারটেই তো দায়ী কেমিক্যাল ওয়েদারিং এর জন্য। তাহলে অল অফ দিস মেরে বেরিয়ে যাবো। 18 এসো। ইউ আর গিভেন এ স্যাম্পল অফ সয়েল কন্টেনিং কোর্স গ্রেনস টু ডিটারমাইন ইটস ওয়াটার কন্টেন্ট। কোর্স গ্রেন সয়েলের ওয়াটার কন্টেন্ট ডিটারমাইন করতে বলছে। দেখো ল্যাব ফিল্ড এসব কিছু বলেনি, কন্টেনিং কোর্স গ্রেনস, আর কি করতে হবে, ওয়াটার কন্টেন্ট ডিটারমাইন করতে হবে। তাহলে এবার কি কি উত্তর দেওয়া আছে দেখো। পিকনোমিটার, পিকনোমিটার কি কাজে লাগে? পিকনোমিটার কি কাজে লাগে? ওভেন ড্রাইং হবে। ওভেন ড্রাইং তো আমরা বললাম একটু আগে, কি বললাম, ওভেন ড্রাইং হচ্ছে বেস্ট মেথড ওয়াটার কন্টেন্ট বের করার। কিন্তু সেটা তো ওভেন ড্রাইং মেথড তো সব ধরনের সয়েলের জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে আমাকে যদি এখানে কোশ্চেনটা এরকম দিত যে হ্যাঁ টু ডিটারমাইন ওয়াটার কন্টেন্ট, অ্যাকুরেট রেজাল্ট দেবে, হ্যাঁ, বা অল সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে তখন তো আমি একদম চোখ বুজে ওভেন ড্রাইং মারতাম। কিন্তু এখানে কোর্স গ্রেন এই কথাটা ঢুকিয়ে দিয়েছে, তাহলে কোর্স গ্রেনের জন্য যদি ওভেন ড্রাই করি তাহলে কি স্মল গ্রেনসের জন্য বা ফাইন গ্রেনসের জন্য কি ওভেন ড্রাই হবে না? তা তো নয়। তাহলে ওভেন ড্রাইংয়ে যেতে পারছি না। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে কুইকেস্ট মেথড। অ্যালকোহল রাব ভ্যালু দেবে ফিল্ডে, কি হবে, ওয়াটার কন্টেন্ট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করে পিকনোমিটার, কারেক্ট। এবং দেখবে ওখানে লেখা ছিল যে যেটার স্পেসিফিক গ্র্যাভিটি জানা আছে, যদি কোর্স এগ্রিগেটের মানে কোর্সার পার্টিকেল যার কিনা স্পেসিফিক গ্র্যাভিটি জানা আছে, সেইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কোর্স গ্রেন সয়েলে পিকনোমিটার দিয়ে আমরা ময়েশ্চার কন্টেন্টটা প্রপারলি বের করতে পারবো, তাই তো? বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এরটা মারবো অ্যান্সার 18 রে। পরেরটা চলো 19 বলো। বলো সেডিমেন্টেশন অ্যানালিসিস বেসড অন দ্য অ্যাজাম্পশন সয়েল পার্টিকেলগুলো স্ফেরিক্যাল হবে। একটা ছিল পার্টিকেল সেটেল করছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, আদার পার্টিকেলের উপর নির্ভরশীল নয়, তার জন্য আমরা ডিসপার্সিং এজেন্ট দিয়েছিলাম, তাই তো? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াল অফ দ্য জারও এফেক্ট করবে না সেটেলমেন্টকে, এটা ধরে নেওয়া হয়েছিল অ্যাজাম্পশন। তাহলে অল অল হবে। তাহলে সেডিমেন্টেশন অ্যানালিসিসের যদি আমরা অ্যাজাম্পশন দেখি তাহলে এটা কি মারবো, অল মারবো, ডি মারবো, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসে করিয়ে দিয়েছে এগুলো। 19-এর ডি হলো অল। 20 বলো। অ্যাকর্ডিং টু IS 2720, the composition of dispersing solution used pipette analysis determine the size of particle is ক্যালগন 33, সোডিয়াম কার্বনেট 7, ডিস্টিল 1 লিটার। এরটাই হয়ে যাচ্ছে, এরটাই হয়ে গেছে আবার কি, সোডিয়াম হেক্সামেটাফসফেট বা ক্যালগন 33 গ্রাম, সোডিয়াম কার্বনেট Na2CO3 7 গ্রাম, আর ডিস্টিল ওয়াটার 1 লিটার। একটা এরটাই মিলে গেছে। তাহলে 20 এমনি মেরে দাও, আবার কি আছে, ভাবার তো কিছু নেই, আর বাকি সব উল্টো পাল্টা রয়েছে, ঠিক আছে? ওকে, এইটাও পড়ার মধ্যে থেকেই কোশ্চেন, এটাও পাতি কোশ্চেন, রেডিমেড কোশ্চেন 20 রে।
চলো 21 বলো। সয়েল হ্যাজ এ লিকুইড লিমিট 45%, লাই অ্যাবাভ এ লাইন when plotted in plasticity chart। তাহলে প্লাস্টিসিটি চার্টটা আগে কার কার এগেনস্টে বলো তো? এদিকে কি নিয়েছি আইপি, এদিকে কি নিয়েছি ওয়াটার কন্টেন্ট, তাই তো? এবারে এটা 35, এটা 50 ওয়াটার কন্টেন্ট। এবার এখানে 20 থেকে আমরা এ লাইন পেয়েছিলাম, এখানে ভ্যালু যখন 20, সেখান থেকে কি পেয়েছি এটা এ লাইন। মনে কি রাখতে বলেছি? চিজ মোমো, এ লাইনের উপরে হলে সি আর নিচে হলে এমও। সি ফর ইনঅর্গানিক ক্লে, চিজ সেটা এ লাইনের উপরে গেল, মোমো মানে এমও নিচে থাকবে, এম মানে ইনঅর্গানিক সিল্ট অ্যান্ড ভেরি ফাইন স্যান্ড, ও মানে অর্গানিক এনিথিং। তাহলে এখন বলছে যে 45%, লিকুইড লিমিট কত? 45%। তাহলে 45 মানে 35 50 মাঝে এলো, তাহলে হয় এখানে এখানে হবে। এবার কি বলছে দেখি, অ্যান্ড লাইজ অ্যাবাভ এ লাইন, ব্যাস তাহলে এখানে ডিনোট হয়ে গেল। তাহলে উপরে মানে সি আর মানে লেল আই এইচ, তাহলে আই, তাহলে সি আই, ব্যাস বি মারবো, বেরিয়ে যাবো। ঠিক আছে, ওকে। লিকুইড লিমিট ডাব্লিউএল, ঠিক বলেছ। আইপি ভার্সেস ডাব্লিউএল। নেক্সটে যাই। Consider the following statements. A well-graded sand should have uniformity coefficient greater than 6. Correct. Well-graded gravel বললে greater than 4 হতো, well-graded sand বললে greater than 6. Coefficient of curvature, CC এর ভ্যালু, well-graded যে কারো CC এর ভ্যালু 1 থেকে 3, কারেক্ট। Effective size greater than 1 mm. Effective size মানে D10 এর কথা বলছে, D10 greater than 1 mm। কার কথা বলছে এটা? ওয়েল গ্রেডেড স্যান্ড। তাহলে স্যান্ডের রেঞ্জ তো হচ্ছে আমার 0.075 mm টু একদম 4.75 mm। এবার এফেক্টিভ সাইজ D10 ওয়েল গ্রেডেড স্যান্ড, তার মানে আমার 4.75 mm অবধি যেতে পারে ম্যাক্সিমাম সাইজ। তাহলে তার জন্য D10 এর ভ্যালু গ্রেটার দ্যান 1 যে সবসময় হবেই এটা তো শিওর নয়। তাহলে এইটাকে নেব না, এইটা একটা ভাওতা কথা। এই দুটোই মারবো, 1 2 1 2, এইটা শিওর নয়, এটা হতেও পারে নাও হতে পারে, 3-এরটা হতেও পারে নাও হতে পারে। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট? কারেক্ট মানে একদম 100% হতে হবে। তাহলে 3-এরটা যে শিওরলি হবে বলা যাবে না, তাহলে বি মারবো, 1 2 কারেক্ট বলেছে, তাহলে 1 2 একদম শিওর কারেক্ট, 22 বি। ঠিক আছে, না স্কিপ করার দরকার ছিল না সৌভিক, এই কোশ্চেন পরীক্ষা ছেড়ে দেওয়ার দরকার ছিল না। দেখো D10 এর ভ্যালু মানে এটা ম্যান্ডেটরি নয় যে যদি ওয়েল গ্রেডেড স্যান্ড হয় তাহলে তার D10 এর ভ্যালু যে 1 mm এর গেটারই আসতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারোনি, ছেড়েছো ঠিক আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি পয়েন্ট নয়। 1 2 হচ্ছে ম্যান্ডেটরি পয়েন্ট। তো কারেক্ট বলছে মানে যেটা আমার 100% কারেক্ট সেটাকে নিতে হবে, আর যেটা হতেও পারে নাও পারে, পসিবিলিটি আছে নাও থাকতে পারে, তাহলে সেইটাকে সেই ক্ষেত্রে ছাড়তে হবে, কারণ এটা ট্রু ফলস বোধ হতে পারে আর কি। 3-এরটা 3-এর পয়েন্টটা বলবেন মানে দেখো এটা বলার কিছু নেই যে এই সাইজ রেঞ্জটা হচ্ছে স্যান্ডের সাইজ রেঞ্জ। এবার ধরো একটা ওয়েল গ্রেডেড তুমি স্যান্ডকে ধরো, আমি বলতে চাইছি যে ধরো তুমি শুধু স্যান্ডই বা ওয়েল গ্রেডেড ফেডেড বাদ দাও, যে তুমি একদম ম্যাক্সিমাম সাইজ অফ স্যান্ড পার্টিকেল থেকে ধরো মিনিমাম সাইজ অফ স্যান্ড পার্টিকেল সবটাই আছে। এবার তুমি এইটার যদি 100 গ্রাম একটা স্যাম্পেল নিয়ে তুমি যদি দেখো যে সিভিং করো, এবার এইটার যে এমন একটা সিভ যে এই স্যাম্পেলটা নিয়ে আমি সিভিং করলাম, তার ফলে আমার যে 10% ফাইনার হবে যে সিভ দিয়ে, সেই সাইজটা যে সবসময় গ্রেটার দেন 1 mm হবে এর তো কোনো গ্যারান্টি নেই। এটা 1 mm ডাইরেক্ট হতে পারে, 1 mm এর কিছু লেস হতে পারে, কারণ 10% পাস হতে হবে। ব্যাপারটা বুঝে দেখো, 4.75 থেকে 2.0 এটা হচ্ছে কোর্স স্যান্ড। আচ্ছা, এবার 2.0 থেকে 0.425 এটা হচ্ছে মিডিয়াম স্যান্ড। এবার মনে করো 0.425 থেকে 0.075 এইটা হচ্ছে ফাইন স্যান্ড, এই তো। এবার দেখো এখানে 1 mm মানে যেটা বোঝানো হচ্ছে, 1 mm মানে এই যে এটা হচ্ছে 2 mm, তার মানে 2 mm মানে
মিডিয়াম স্যান্ডের মাঝখানে আসবে, দেখো 1 mm যেটা বলছে 1 mm সাইজটা কোথায় আসবে, মিডিয়াম স্যান্ডের মধ্যে পড়বে। তাহলে যদি আমি এরকম একটা মিক্স স্যাম্পল আমি স্যান্ডের নিই, তার যদি আমি দেখি যে 10% পাস করবে, সেই সিভের সাইজ কত, সেটা 1 mm নাও হতে পারে, সেটা আমার 0.425 mm হতে পারে, বা 1 mm এর থেকে লেস 0.42 থেকে বেশি 625 মাইক্রন হতে পারে। তো সেইটা কি করে বলবো? সেইটা তো ওয়েল গ্রেডেড স্যান্ড মানে কোনো স্যান্ডের মধ্যে কোর্স গ্রেনটা একটু বেশি থাকতে পারে, কোনোটার মধ্যে একটু ফাইনটা বেশি থাকতে পারে, কোনোটার মধ্যে মিডিয়াম একটু বেশি থাকতে, সবাই ওয়েল গ্রেডেড, ওইটা ওইভাবে বলা যাবে না। থার্ডটা পসিবিলিটিটা যেটা ওরা বলছে যে এফেক্টিভ সাইজ গ্রেটার দ্যান 1 mm, মানে এটা 100% হবেই বা সবসময় গ্রেটার দ্যান 1 mm হবে, এইটা কারেক্ট নয়। হতে পারে 1 mm এর বেশি হতে পারে, কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি যে সবসময় যে 1 mm এর বেশি হবে না, তা ঠিক নয়। সেই জন্য আমরা ওটাকে কারেক্টের মধ্যে ধরছি না, কারণ ওটা পসিবিলিটি, হতে পারে নাও পারে। বুঝতে পারছো কি বললাম? ঠিক আছে, করনি ছেড়ে দিয়েছো, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে কনফার্ম, মানে সব সময় হয়, কিন্তু এইটা এফেক্টিভ সাইজ একটা ওয়েল গ্রেডেড স্যান্ডের জন্য যে সব সময় গ্রেটার দ্যান 1 হবে, এটা শিওর নয়, মানে এটা সব সময় হবে এরকম না, হতে পারে নাও পারে। জেনারেলি এর থেকে ছোটই হয় 1 mm এর থেকে। 23 তো হবে নাকি? কি বলছে বলো? স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, সেমিলগ প্লট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন অফ সয়েল স্যাম্পল। মানে আমরা ওয়াই অ্যাক্সিসে পার্সেন্টেজ ফাইনার নিচ্ছি, আর এক্স অ্যাক্সিসে সাইজ অফ পার্টিকেল বা গ্রেন সাইজকে নিচ্ছি লগ স্কেলে, ওইটাই আমরা বলছি যে সেমিলগ প্লট, যেটা আমরা ওই ওয়েল গ্রেডেড স্কিপ গ্রেডেড গুলো এঁকেছিলাম আর কি। এবার বলছি ইন এ সেমিলগ প্লট এ ওয়াইড রেঞ্জ অফ গ্রেন সাইজ ক্যান বি অ্যাকোমোডেড। হ্যাঁ, এইটার কারণেই আমরা ওইটা করে থাকি, মানে এইটা হচ্ছে কজ, এইটা হচ্ছে কজ, আর সেই জন্যই আমরা এই যখন পার্টিকেল সাইজ বা গ্রেন সাইজে যখন ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকছি, তখন পার্সেন্টেজ ফাইনারটা ওয়াই অ্যাক্সিসে প্লেন স্কেলে নিয়েছি, বাট পার্টিকেল সাইজ রেঞ্জটাকে এক্স অ্যাক্সিসের মধ্যে নিচ্ছি লগ স্কেলে। সেই জন্য একটা প্লেন স্কেল ওয়াইটা, এক্সটা হচ্ছে লগ স্কেল, সেই জন্য এর নাম হচ্ছে সেমিলগ প্লট। এর নাম কি? সেমিলগ প্লট। কেন সেমিলগ? লগ প্লট হলে ওয়াই অ্যাক্সিসেও লগ স্কেলে হবে, এক্স অ্যাক্সিসেও লগ স্কেলে হবে, তাকে বলবো পুরোপুরি লগ স্কেল। যদি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দুটোই প্লেন স্কেলে হয়, তাহলে সেটাকে বলবো পিওরলি প্লেন স্কেল। এবার ওয়াই অ্যাক্সিস প্লেন স্কেলে, এক্স অ্যাক্সিস লগ স্কেলে, তাহলে সেটাকে বলবো সেমি লগ প্লট। এবার এটা কেন? কারণ যখন আমরা ধরো এই কার্ভ আঁকছি, যে ধরো এ ওয়েল গ্রেডেড বা এটা বলছি ইউনিফর্মলি গ্রেডেড, তাহলে এই দিকে পার্সেন্টেজ ফাইনার যেটা, এইটার আমার অনেক ভ্যালু ধরাতে হবে এরকম নয়। আমি যে কয়েকটা সিপ দিয়েছি, ধরো 5টা 7টা, ব্যাস এইটুকু। তার মানে এই দিকটা আমার লগ স্কেলে নিয়ে এই দিকটাকে বেশি এক্সটেন্ড করাবার দরকার নেই, সেটা প্লেন স্কেলে আছে। কিন্তু এই দিকে তুমি ভেবে সেই 0.002, 0.002, 0.075 করতে 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 এইদিকে যদি তুমি যাচ্ছ, তাহলে এখানে একটা লার্জ রেঞ্জ, এইটাকে আমাকে জায়গা দিতে হবে গ্রাফের মধ্যে। প্লেন স্কেলে হলে ওটা জায়গা হবে না, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট অনেক দূরে সরে যাবে। সেমিলগ প্লট হলে কি পয়েন্টগুলো কাছাকাছি পাবো, কিন্তু অনেকটা জোনকে অল্প জায়গার মধ্যে প্রোভাইড করতে পারবো। সেই জন্য সেমিলগ প্লটের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ এইটা আমরা অ্যাকোমোডেট করতে পারি, সেই কারণেই এক্স অ্যাক্সিসে এটা আমাদের তোমার লগ স্কেলে নেওয়া হয়, ঠিক আছে? সেই জন্য আমাদের ওই রিপ্রেজেন্টেশনটা ওইটা সেমিলগ প্লট হয়। তাহলে এখানে কি বলবো? বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইন্ডিভিজুয়ালি ট্রু, ইয়েস, and statement 2 is the correct explanation of statement 1. হ্যাঁ, এইটাই হবে, এটাই হবে। statement 2 is not correct explanation, না হবে না, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু না, এটাই মারব 23-এ। হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক করেছে, সবাই ঠিক করেছে। 24-এ আসি। কনসিডার এ সয়েল স্যাম্পল ফর হুইচ টেস্ট ইল্ড দ্য ফলোইং রেজাল্টস। পাসিং 75 মাইক্রন, সিভ হচ্ছে 62%, আচ্ছা, লিকুইড লিমিট 35%, প্লাস্টিসিটি ইন্ডেক্স 14%, অ্যাজ পার গ্রুপ ইন্ডেক্স ক্লাসিফিকেশন দ্য কন্ডিশন দ্য অ্যাবসয়েল স্যাম্পল ইজ, আর ইজ সাবাস। মানে আবার কায়দা করেছে, দুটো কেস আছে। একটা তার মানে হচ্ছে আমাকে ফার্স্টে জিআই বের করতে হবে। কি করতে হবে? জিআইটা আগে বের করতে হবে। এবার জিআই এর ভ্যালু দিয়ে অপশন দেয়নি, এবার জিআই এর ভ্যালুর আবার যে টেবিলটা করেছিলাম আগের দিন,
তার মানে এবার জিআই এর ভ্যালুটা বের করে দেখতে হবে যে সেই টেবিলের কোন জায়গায় পড়ছে, দিয়ে সেইটা দেখে এবার তোমাকে বলতে হবে যে পুয়ার না ফেয়ার না গুড না কি কেস, সেইটা তোমাকে ওইখান থেকে বলতে হবে। তাহলে জিআই এর ফর্মুলা কি ছিল বলো, কে বলবে বলো? কত ছিল জিআই এর ফর্মুলা বলো আবার কেউ? গ্রুপ ইন্ডেক্সের কি ফর্মুলা ছিল দেখে? আগের দিন তো সবাই করে দিয়েছে, আজকে সবাই বলতে পারছে কিনা, কেউ বলবে বলো? রাজেশ বলো, রাজেশ বলো, শুরু করো। ওই ফর্মুলা 0.2a প্লাস 0.005 AC প্লাস 0.01 BD। 02 না 01? 0.1 হ্যাঁ। আর এ মানে হচ্ছে পার্সেন্টেজ 75 মাইক্রন সিব মাইনাস 35। হ্যাঁ, তাহলে দাঁড়াও একে একে যাই। তাহলে একটা একটা করে গেলে কি করব, এইখানে 0.2 যেমন আছে থাকবে, তাহলে আমরা এখানে বের করে নেবো এইখানে। তাহলে এ সমান লিখব, এ সমান কি লিখবো? 75 মাইক্রন সিপ দিয়ে যেটা পাস করেছে, তার মানে 62 মাইনাস 35। বিটা বলো? বিটা হবে হচ্ছে, বিটাও 62% মাইনাস 15। সি বলো? সি হবে 35% মাইনাস 40, মানে এটা মাইনাসে আসছে বলে ওটা ইকুয়াল 0 হয়ে যাবে। হ্যাঁ, মানে ডাব্লিউএল মাইনাস 40 এইটা, এবার যেহেতু ডাব্লিউএল 35 বলে দিয়েছে তাহলে 35 মাইনাস 40 হচ্ছে। ডি? আর ডি হবে হচ্ছে আইপি মাইনাস 10, মানে 14% মাইনাস মাইনাস 10। আইপি মাইনাস 10 মানে 14 আইপি বলে দিয়েছে, তাহলে 14 মাইনাস 10। এবার সবগুলো বের করি। আচ্ছা, এর ভ্যালু কত হলো? 62 থেকে 35, মানে 35 আর 25 60, 27 হলো। এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হতো? 0 to 40। এইটাও 0 to 40, এটাও 0 to 40, শেষের দুটো 0 to 20। হ্যাঁ 0 to 20। এর মধ্যেও পড়ছে কিনা আবার দেখতে হবে, ঠিক আছে? একটা একটা করে করি এবার। 47 হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু এটা তো 40 বেশি হবে না। না, তাহলে কত নেবো এর ভ্যালু? আসছে তো 47। ম্যাক্সিমামটাই এর বি এর ভ্যালিড রেঞ্জ কত? 0 থেকে 40 তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এসছে 47 বি এর ভ্যালু, কিন্তু নেবো কত তাহলে? আমি 47 দিয়েই করেছিলাম, আমি সিটা 0 মেনেছিলাম। 47 নেওয়া যাবে না, এর ম্যাক্সিমাম ভ্যালু 40 নিতে হবে, 40 অ্যাডাপ্ট করব, ঠিক আছে? আচ্ছা, ওইটাই তো ভ্যালিড রেঞ্জ কাকা, ওই জন্যই তো বলা যে 62 মাইনাস 15, মানে পার্সেন্টে 75 মাইক্রন দিয়ে যা হচ্ছে তার মাইনাস 35, এটা সেটা মাইনাস 15। এবার এই ভ্যালুগুলো 0 to 40 মধ্যে রেঞ্জ আসতে হবে। যদি 40 এক্সিট করে যাচ্ছে তাহলে 40 নেবে, যদি মাইনাসে যাচ্ছে তাহলে 0 নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসো সিতে এসো, দেখো ডাব্লিউএল মাইনাস 40, তাহলে এখানে লিকুইড লিমিট 35 বলেছে, তাহলে 35 মাইনাস 40 তা কত আসছে বলো? -5 আসছে, কিন্তু এটা তো মাইনাস আসলে 0 নেবো তো এটা। তাহলে -5 আসছে, কিন্তু 0 to 20 এর মধ্যে ভ্যালু হতে হবে। তাহলে -5 নেব না? না নেব না, 0 নিতে হবে। ডি এর ভ্যালু কত আসছে? 14 মাইনাস 10 মানে 4 আসবে, 0 থেকে 20 এর মধ্যে পড়ছে, তাহলে ওটা ঠিক আছে, তাহলে এটা 4। হ্যাঁ হ্যাঁ। তাহলে ফাইনাল ভ্যালু এবিসিডি দেখো, কোষে আমাদের যা এলো 27, 47 মাইনাস 5 4, ফাইনাল ভ্যালু নিচ্ছি 27 40 0 4। এখানে পুট করো, ভ্যালু বের করে বলো যে জিআই কত আসছে। আমরা করবো না এটা, বাকিটা নিজেরা করো, যারা পারনি করো, দিয়ে বলো কত আসছে জিআই। সুভাষ চৌধুরী বলো। স্যার বলছিলাম, যদি মাইনাস না নেওয়া যায় তাহলে স্যার জিআই এর ভ্যালু নেগেটিভ কি করে আসবে? জিআই ভ্যালু নেগেটিভ নেবো না তো? না স্যার, আগের দিনে যে ডাটাগুলো লিখেছিলেন যে জিআই এর ভ্যালু যদি 0 থেকে কম হয় সেক্ষেত্রে এক্সেলেন্ট, সাবজেক্ট কন্ডিশনটা এক্সেলেন্ট হবে না। ওখানে কিছু লেখা ছিল না, দেখবে 0 থেকে 1 গুড দিয়ে শুরু হচ্ছিল, এক্সেলেন্টে কিছু লেখা নেই, মাইনাস লেখা নেই, দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটা জিনিস ভাবো, এই যে জিআই এর এই ফর্মুলাটা, জিআই কত থেকে কতর মধ্যে হবে বলেছি? 0 থেকে 20। হ্যাঁ ব্যাস, তাহলে ওখানে তো মাইনাস নেই, ওই জন্য ওই টেবিলটাতেও 0 থেকে শুরু হয়ে দেখবে 20 তে শেষ হয়ে গেছে, ওটা মাইনাসে
এক্সেলেন্ট মানে কি, মানে ধরো আমি কথা, ধরো 0 থেকে 1 মানে কি বলছে, গুড, তাই তো? এবার ধরো তোমার আসছে ধরো 0.97, তাহলে তুমি কি বলবে ওটাকে? 0.97 মানে নিয়ারেস্ট টু 1, তাহলে তুমি তখন ওটাকে গুড বলো। আবার ধরো তোমার এরকম আসছে 0.003 বা ধরো 0.04, তাহলে সেটা 0-র কাছাকাছি, তাহলে তখন সেটাকে তুমি এক্সেলেন্ট বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা স্যার যেটার জন্য ভুল হয়ে গেছে এটা। হ্যাঁ, ওই জন্য আমি কোশ্চেনটা দিয়েছি। আমি জিআই এর নর্মাল কোশ্চেন আগের দিন করেইছি, আমি রেখে দিয়েছিলাম যেটা মকে দেবো বলে, কারণ ওইটা খেয়াল করছি কিনা আমরা দেখতে হবে। যে এইখানে যে এ বি সি ডি সেগুলো তো ডিটেল করিয়েছি, কিন্তু এইগুলোর ভ্যালু বের করার সময় যে এদের যে রেঞ্জটার মধ্যে যদি এটা না পড়ছে, তো যেমন এটা 47 হয়ে গেল, মানে ম্যাক্সিমাম ভ্যালু 40 কে এক্সিট করে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 40 টা অ্যাডপ্ট করবো। আবার এখানে -5 আসছে, মানে 0 মিনিমাম ভ্যালু লেসে চলে গেছে, তাহলে আমি মিনিমাম ভ্যালু 0টাকে অ্যাডপ্ট করবো। তো এই বিষয়টা এখানে জানা থাকতে হবে। এটা কোষে বলো কত আসছে। হ্যাঁ, কত আসছে বলো ভ্যালুটা? জিআই কত আসছে? 7। সুরজিৎ বলেছে 7, অপূর্ব 7, সুমন প্রামাণিক 7, সব 7 আসছে বলেছে, মানে এটা ভ্যালু আসছে 7। জিআই এর ভ্যালু ফাইনাল এইগুলো বসিয়ে, মানে এই যেগুলো রেড মার্ক করেছে এই অ্যাডপ্টেড ভ্যালুগুলো বসিয়ে 7 আসছে, তাই তো? তাহলে 7 আসছে মানে কত ছিল বলো এবার? এক্সেলেন্টটা বাদ দাও, গুডে ছিল 0 থেকে 1, তারপর 2 থেকে 4 ছিল, 5 থেকে 9 না কি এরকম একটা ছিল। তার মানে এক্সেলেন্ট গুড, এক্সেলেন্ট হবে না, গুড হবে না। তারপর ফ্লেয়ারটাই হচ্ছে 2 থেকে 4, তাহলে ওটাও হচ্ছে না। তার মানে 5 থেকে 9 রেঞ্জেই যাচ্ছে, তাহলে পুয়ার মারতে হবে। তাহলে আমরা আরেকটা জিনিস কি শিখেছি আগের দিন, যে জিআই এর ভ্যালু ইনক্রিজ করছে মানে সয়েলটা কি হচ্ছে, গুড 0-1, ফেয়ার পুয়ার 5 থেকে না, হ্যাঁ ওইটাই বলছি। তাহলে 7টা পুয়ার রেঞ্জে পড়ছে, ভেরি পুয়ার হলে 10 থেকে 20, হ্যাঁ ঠিক আছে, ব্যাস তাহলে এইটা হয়ে গেল। তাহলে পুয়ারে পড়ছে। তাহলে দেখো এখানে দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে, 3টে কোশ্চেন আছে অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে তোমাকে জিআইটা জানতে হলো। জিআই এর আবার যখন তুমি কেস সাজাচ্ছ, তখন আবার দেখছো যে এখানে কখনো সালে এক্সিট করে যাচ্ছে, কখনো সালে মাইনাসে চলে যাচ্ছে, তাহলে সেইটার কি অ্যাডপ্টেশন হয়, এটা একটা হলো, দুটো পার্ট। 3 নম্বর আবার হচ্ছে যে শুধু জিআই এর ভ্যালু কত আসবে সেটা দেয়নি, এবার ভ্যালুটা অনুযায়ী আবার ওই টেবিলটার গুড, এক্সেলেন্ট না পুয়ার সেইটাকে জুড়ে দিয়েছে। এইবার যেই কোশ্চেন হলো, এটা একটা স্টেপের কোশ্চেন হয়। যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন ওই একই টপিক থেকে তোমাকে 2-3টে সুতো হলে ওটা সলভ করতে হবে, বিষয়টা এইটুকু থাকে, কিন্তু এর বেশি কিন্তু কিছু শক্ত নয়। ওটা বোঝার চেষ্টা করো কি বলছি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে 24 হয়ে গেল। হ্যাঁ, তাহলে জিআই যত ইনক্রিজ করবে সাবগ্রেডটা তত পুয়ার হবে। সিবিআর এর ক্ষেত্রে উল্টো, সিবিআর যত বাড়বে সাবগ্রেড তত ভালো হবে, আর জিআই যত বাড়বে সাবগ্রেড তত খারাপ হবে। এটা মনে রাখো। বেশ, পরেরটাই যাই, মুছে দিচ্ছি কিন্তু। অ্যাকর্ডিং টু হাইওয়ে রিসার্চ বোর্ড ক্লাসিফিকেশন, HRB, মানে এই যে জিআই করলাম আর কি, অ্যাকচুয়ালি গ্রুপ ইন্ডেক্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিলেভেন্ট ডিপেন্ডেন্সি গ্রুপ ইন্ডেক্স অফ সয়েল। এই দেখো এখনই তো করলাম, জিআই করলাম না? দেখো জিআই এ আমাদের অ্যামাউন্ট অফ মেটেরিয়াল পাসিং থ্রু 75 মাইক্রন এটা লাগে, লিকুইড লিমিট WL লাগে, প্লাস্টিক লিমিট, ডাইরেক্ট প্লাস্টিক লিমিট লাগে না কিন্তু আইপি তো লাগে। এবার আইপি সমান আবার বেটা WL মাইনাস WP, তাহলে দেখো ডাইরেক্ট লাগছে আইপি, কিন্তু তার সাথে আইপি লাগছে মানে প্লাস্টিক লিমিট জড়িয়ে আছে, তাহলে একেও নিতে হবে। তাহলে গ্রুপ ইন্ডেক্সে এটা সবাই লাগে, শ্রিঙ্কেজ লিমিট লাগে না। তাহলে অ্যান্সার কি হবে ফাইনাল? ডি, তাই না? ইজ নট রিলেভেন্ট ফর ডিপেন্ডেন্সি অফ জিআই। কার উপর? জিআই ডিপেন্ড করছে না, সিঙ্কেজ লিমিটের উপর করছে না, ঠিক আছে? আইপির ওপর করছে মানেই প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট দুটোই জড়িত, আর লিকুইড লিমিটের তো এমনি আলাদা গল্প ছিলই, ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার বলো? ব্যাস হয়ে গেল আমাদের 25টা কোশ্চেন মক থেকে। তাহলে সয়েলের মক 1 কমপ্লিট হলো।